আমার এক বান্ধবী আছে, একদিনকে এমনি দুপুরবেলায় বসে আছি, গল্প করছি, তো তখন আমাকে বলছে, শোন না একটা কথা বলবো, যে তোদের যে পাড়ার রিক্সা স্ট্যান্ডটা আছে ওখানে না বেশি রাত্রির বেলা একা বা চুল খুলে এরকম না ঘুরবি না। ওই রিক্সা স্ট্যান্ডের কাছাকাছি কোথাও কোনো লোকেশনে কি কারোর হাজবেন্ড আর শাশুড়ি মিলে তাকে প্রেগনেন্ট অবস্থায় খুন করেছে? তো তখন বলছে যে আমি কিছু কিছু জিনিস দেখতে পাই। ওই বাড়িতে না আমরা কেউই একা শুতে খুব ভয় পেতাম, কারণ খুব আনজ্ঞানি লাগতো। খুব একটা রাত্রি না, এমনিই হচ্ছে গিয়ে শুয়ে শুয়ে আমরা সিনেমা দেখছি, সম্রাট, আমি, তমসী। তার চোখটা একটু লেগেছে, বাট পুরো ঘুমের মধ্যে নয়। কেউ যেন আমাদেরকে এরকম দুপাশে সরিয়ে দিয়ে মাঝখানে শুচ্ছে। এখন আমি চোখটা খুলেছি যে কি গো তুমি এসছো এইটা বলবার জন্য। তাকিয়ে দেখছি আমি প্রায় তমসীর গায়ে, তমসী হাফ ঝুলছে, মাঝখানে এক মানুষ জায়গা যেখানে কেউ শুয়ে নেই। এবারে এটা লেজিট ক্রিপি। এটা তো আমি আর আমার সেই বান্ধবী ঘুমাচ্ছি, এরকম হয়তো 3টে বাজে, তখন আমি প্রপার দেখলাম একটা ছায়া ছায়া অবয়ব কোনো মহিলার। এবার একজন মহিলা যদি খুব অ্যাগ্রেসিভ হয়ে হাঁটে, তুমি ওটা বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবে, খুব অ্যাগ্রেসিভ হয়ে পাইচারি করছে। এরপরে যত দিন যাচ্ছিল ও একটু রোগাই, বাট একদম শুকিয়ে গেছে, মানে শুলে ওর পাঁজর 1 2 3 কাউন্ট করা যেত। যে একজন আদিবাসী মহিলার স্পিরিটকে ওদের বাড়িতে ট্রান্সপ্লান্ট করা হয়েছিল, যে গলায় দড়ি দিয়েছে। এটা আরো পরের দিকে আমরা জানতে পারছি। শি ইজ অ্যাকচুয়ালি পজেসড। হ্যাঁ, ওদের নিচতলাটা ভাড়াটিয়া ছিল। তো তারা একদিন উপরে এসে বলছে, দিদি দিদি আমরা না সিলিং থেকে এক মহিলার ডেড বডি ঝুলতে দেখেছি, তো তোমাদের বাড়িতে কি এরকম কোনো হিস্ট্রি আছে বা কিছু কি ব্যাপার? পরে জানতে পারলাম ঠাকুরটাও বেঁধে রাখা হয়েছিল, পুজো আর কিছুতেই হয় না। ঠাকুর বেঁধে রাখা হয়েছে বলতে? একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, তোমার প্রাণে ভয় নেই? কৌস্তবের আড্ডাতে আজকে যে এপিসোডটা আপনারা শুনবেন, সেখানে আমার সাথে ছিল অবন্তিকা বিশ্বাস। আপনারা বিভিন্ন সিনেমাতে, ফিল্মে, ওয়েব সিরিজে তাকে হয়তো দেখেছেন। অ্যান্ড আমি যখন ওর সাথে ইনিশিয়ালি কথাবার্তা বলা শুরু করি, জানতে পারি যে সে কিউরিওফাইড দেখে, এবং কিউরিওফাইড দেখার পেছনে তার বেশ অনেকগুলো কারণ রয়েছে। আজকে সেই কারণগুলো আমরা জানতে পেরেছি এই পডকাস্টের মাধ্যমে, এই আড্ডার মাধ্যমে অনেক ইমোশনস, অনেক কিছু ফুটে ওঠে। আর যে ঘটনাটা জানলাম না আজকে, সেটা সত্যি কথা বলতে আপনাদের না ভেতর থেকে কাঁপিয়ে দেবে। পুরোটা শেষ অবধি শুনুন অ্যান্ড জানান আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো। ইভেন আপনারা কোথা থেকে দেখছেন আজকের এই এপিসোডটা। এরকম আরও অনেক কিছু আসতে চলেছে, অনেক কিছু জানতে চলেছেন আপনারা। তো কৌস্তবের আড্ডা ইউটিউব চ্যানেলে যদি নতুন হন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আর হ্যাঁ, একটা কথা বলছি, আজকের এপিসোডটা রাতে একা না শোনাটাই বেটার, এরকম টাইপের একটা এপিসোড। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি, আপনারাও যদি আমার সাথে এরকমই একটা পডকাস্ট করতে, এরকমই একটা আড্ডা মারতে আগ্রহী হন, তাহলে আমাকে যোগাযোগ করুন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আমার ইমেল আইডি, ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, ইভেন অন স্ক্রিনও আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো অবন্তিকা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমাকে প্রথম দেখেছিলাম রসগোল্লা মুভিটাতে, ঠিক আছে? তারপর তো আস্তে আস্তে তোমার থিয়েটার দেখতে গেছিলাম, দেখা হয়েছে, কথা হয়েছে, জানতে পারলাম যে তুমি কিউরিওফাইড শোনো, ঠিক আছে? তোমার বাড়িতে হয়তো শোনেন আন্টি। তো এই জিনিসটা নিয়ে খুব মানে ভালো লেগেছিলো, উইয়ার্ডও লেগেছিলো যে যাকে সিনেমাতে দেখেছি, বা তুমি সিরিজও করেছো, ওয়েব সিরিজ করেছো, সেখানে দেখেছি, থিয়েটারে দেখেছি, তুমি যে আমার কন্টেন্ট কনজিউম করো, সেটা জেনে একটুখানি ভালো লাগা, উইয়ার্ড ফিলিং, এই জিনিসটা তো হয়ই। তোমার সাথে বেশ অনেকদিন ধরে আমার কথাবার্তা চলেছে, অ্যান্ড কথাবার্তা চলতে চলতে অনেক কিছু জানতেও পেরেছি। স্টার্টিং হয়তো তোমার অনেকটা ছোটোবেলা থেকে, তারপরে যখন আস্তে আস্তে বড়ো হয়েছো। যখন মুভিটা করেছিলে কত বয়স ছিল তোমার? তখন আমার 16 বছর বয়স ছিল। 16 বছর, আচ্ছা। এখন কত তোমার? কালকেই 23 হলো, গতকাল। রাইট। এবার এখানে সিনারিওটা যেটা হচ্ছে, তোমার লাইফের বেশ কিছু হন্টিং এক্সপিরিয়েন্স আছে যেগুলো নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই। এছাড়া আরও অনেক অ্যাসপেক্ট আছে যেগুলো নিয়ে আজকের এই আড্ডাতে তোমার সাথে আড্ডা মারবো। তুমি আমাকে যেটা জানিয়েছিলে যে আই থিঙ্ক তোমার যে ঘটনাটা ঘটেছিল সেটা রানাঘাটের। হ্যাঁ, একটা অনেকটা টাইম পিরিয়ড জুড়ে ঘটনাটা ঘটে, 2 বছর ধরে ঘটেছে, এবং তার সূত্রপাতটা হয়তো তারও আগে, বাট আমরা
বুঝতে পেরেছি সেটার টাইম স্প্যানটা 2 বছর। অ্যান্ড যেটুকু শুনেছি আমি, ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড থিংস কি ঘটেছিল অবন্তিকা? আমার এক বান্ধবী আছে, খুবই ক্লোজ ছিল, এখন বলছে কারণ সে সম্পর্কটা এখন নেই, হয়তো এইসবেরই সাইড এফেক্টের কারণে, বাট জানি না এক্স্যাক্টলি, বাট নেই আর কি। যেরকম অনেক সম্পর্কই থাকে না একটা টাইম পিরিয়ডের পর, বাট যতদিন ছিল খুবই কাছের ছিল। তো তার সাথে আমার যখন আলাপ হয়, আমি নামটা বলছি না ফর অবভিয়াস রিজনস, তো যখন আলাপ হয় তখন 2021-এর দুর্গাপুজো, তো তখন তো পুরো কোভিড চলছে। তো সে আসে আমাদের বাড়িতে, তো সে কলকাতা দুর্গাপুজো প্রথমবার দেখছে, তো আমাদের বাড়িতে থাকছিল। তো খুবই আনন্দ হচ্ছে, পুজোতে যেরকম বন্ধুবান্ধব আসলে একসাথে থাকলে যেরকম একটা ব্যাপার হয় সেরকমই। তো একদিনকে এমনি দুপুরবেলায় বসে আছি, গল্প করছি, তো তখন আমাকে বলছে যে শোন না, একটা কথা বলবো, যদি কিছু মাইন্ড না করিস। মানে তখনও সম্পর্কটা এই পর্যাতেই আছে যে অতটাও কেউ কারোর ব্যাপারে যায় না। আর সে প্রথমবার, আমার বাড়ি নিউ ব্যারাকপুর, ওখানে প্রথমবার সে এসছে তার পুরো জীবনে। তো তার ব্যাপারে ওই জায়গা, আমাদের পাড়া বা সেই পাড়ার কোনো ঘটনা সে কিছু জানে না, কারণ আমার সাথেই তার সম্পর্কটা হয়তো তখন 2 দিন পুরনো, এতটাই নতুন। তো আমি বললাম যে না না, কি বলো। তো তখন বলছে যে তোদের যে পাড়ার রিক্সা স্ট্যান্ডটা আছে, ওখানে না বেশি রাত্রিবেলা একা বা চুল খুলে এরকম না ঘুরবি না। এবার আমি এগুলো একদম ট্রাস্ট করতাম না। তা আমি বলছি দেখ কী বলছো, এবার পুরো এরকম উড়িয়ে দিয়েছি। বলছে হ্যাঁ আমি জানতাম, তুই তো এরকম পাত্তা দিবি না, তাই বলিনি। তাহলে শোন, একটা কথা আমাকে বল, যে ওই রিক্সা স্ট্যান্ডের কাছাকাছি কোথাও কোনো লোকেশনে কি কারোর হাজব্যান্ড আর শাশুড়ি মিলে তাকে প্রেগনেন্ট অবস্থায় খুন করেছে? এইবারে না আমার হাত পা তখন শিভার করছে। সত্যি করেছে? ইট অ্যালার্মড মি। ফার্স্টে মনে হয়নি, মানে ফার্স্টে অনেক বছর আগেকার কথা, মানে তখনও আমার জন্ম হয়নি। বাট আমার যার ফ্যামিলির এটা ঘটনা, সে আমার বাবার বন্ধু। সো বাবার কাছে শুনেছি, মানে ঘটনাটা অ্যাকচুয়ালি হয়েছে। এবারে প্রথমে যখন বলছে, আমি না এরকম করে ভাবছি, হুট করে স্ট্রাইক করেছে যে এটা তো সত্যি। অ্যাকচুয়ালি আমার বাবার খুব কাছের একজন বন্ধু, তারই এটা ফ্যামিলির ঘটনা। তার বড় দাদা এবং মা মিলে তাদের যে, মানে সে বড় দাদার যে ওয়াইফ ছিল তাকে খুন করেছে, অ্যান্ড সেম ওয়ে যেভাবেও বলছে। সেটা তোমার এই বন্ধু জানলো কি করে? এটাই বলছি এবার। তো আমি না এরকম করে তাকিয়ে আছি, যে শুধু হাসলো এরকম, আর হাসলো এত ক্রিপি, একটা কথা বললে শুনবি। এরপর আমি বললাম আমি কী করে জানলে এবার অনেকক্ষণ খুঁচিয়েছি। তো তখন বলছে যে আমি কিছু কিছু জিনিস দেখতে পাই। সো দিস ইজ দ্য, এবং আমি কমিউনিকেট করতে পারি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি দেখলাম ভাই এরপরে যা বলবে, সত্যি বলুক মিথ্যে বলুক, আমার সেটা মানে ক্রস করার, ওই লাইনটা ক্রস করার আমার কোনো প্রয়োজন নেই, কারণ দিস ইজ ট্রু। আর ওর ওটা কোনোভাবে জানার কথা না। এটা গেল ফার্স্ট ইনসিডেন্ট, যখন আমি ট্রাস্ট করলাম যে ওর মধ্যে কিছু এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার আছে। এরপরে নিউমারাস ছোট ছোট ঘটনা হয়েছে যেখানেও কিছু কিছু জিনিস বলেছে যেটা অ্যাবসলিউটলি ঠিক। একদিনকে আমাদের বাড়িতে বসে আছে, তো আমাদের বাড়িতে না মাঝে মাঝে কি হয়, খুব রেয়ারলি হয় বাট হয়, হুটহাট একটু পায়ের আওয়াজ শুনতে পাওয়া গেল। তারপরে এখন রিসেন্টলি যেটা মাঝে মাঝে হয়, রাতে 3টের পরে যখন রেকর্ডিং করি, যেহেতু গল্প জাংশন একদমই নতুন একটা ইউটিউব জার্নি আমরা শুরু করেছি, সেটার রেকর্ডিং রাত্রিরে করি, কারণ গাড়ির নয়েজ হানা টানা যা হয় আর কি। তো রাতে 3টে অবধি অল ফাইন, কিন্তু 3টের পর থেকে রেকর্ড করছি, হয়তো কারোর একটা নিঃশ্বাস পড়ার আওয়াজ, কেউ পাশ থেকে হেঁটে হেঁটে চলে গেল, ওরকম খুব রেয়ারলি হয় বাট হয়। এরকম না মাঝে মাঝে হয়, হয়তো ঘুমিয়ে আছি দুপুরে, মা বাবা থাকলে অতটা প্রবলেম না, বা আমার বাড়িতে 2টো কুকুর ছানা আছে, ওরা যদি রুমে থাকে তাহলে হয় না, বাট এন্টায়ারলি যদি একা থাকি তাহলে মনে হয় কিছু হার্মফুল না, জাস্ট মনে হয় হয়তো কেউ হাঁটছে, কেউ একটু পাশে এসে বসলো, এরকম। আর একটা ইনসিডেন্ট হয়েছিল, আমি মাঝখানে ক্লে জুয়েলারি বানাচ্ছিলাম, এমনি মানে শখ হয়েছিল বানানোর। তো আমি খুব একটা ভালো আঁকতে পারি না, মানে কেউ যে খুব ভালো আর্টিস্ট তার হয়তো একটা যেটা আঁকতে 10 মিনিট লাগবে ওইটা হয়তো আমার 1 ঘন্টা লাগবে, এরকম আর কি। তো আমি একটা ছোট্ট পেন্ডেন্টের মধ্যে স্টারি নাইটটা এঁকেছিলাম ভ্যান গগের। তো এবার এঁকে আমি জাস্ট ওটাকে শুকায়নি, তো রংটা কাঁচা, তো আমি টেবিলটা যেখানে কাজ করছি ওখানটায় রেখেছি, ওই রুমেই, সেম রুমেই যেখানে আমি রেকর্ড করি ওই রুমেই কাজ করছি। তো ওটাকে রেখে জাস্ট তুলিটা ধোবো নীল রংটা, এবার সাদা রং দিয়ে কাজ করব। তো জাস্ট এইটুকু রুম, এখান থেকে বেরিয়ে জাস্ট ঘরে বাইরেই বেসিন। কতক্ষণ আমি ম্যাক্সিমামও ধরি 10 সেকেন্ড 15 সেকেন্ড, তার বেশি নয়। এসে দেখছি ওই পেন্ডেন্টটা নেই, তো নেই, কোথাও নেই।
এখন আমি প্রথমে ভেবেছি কি যে ভুলোমন হয়তো কোথাও রেখেছি, খুঁজে 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 পুরো ঘর খুঁজে ফেলেছি। এরপর আমি কান্না করছি, মাকে বলছি যে খুঁজে দাও, আমি এত কষ্ট করে রেখেছি, এটা আমাকে আবার করতে যাওয়া মানে এখন হিউজ টাইম। তো মা লাস্টে বিছানা এরকম শলা দিয়ে ঝাড়ছে, 2-3 বার ঝেড়েছে, কোনো নেই। আর মা বলছে ছাড় বাবা, হয়তো হারিয়ে গেছে, বাদ দে এই জিনিসটা, বাদ দে। তো এবারে মা তো চলে গেছে নিজের কাজে, মা কতক্ষণ এই প্যানপ্যানানিটা দেখবে, তো মা অবভিয়াসলি কাজে চলে গেছে। এখন আমি না বসে বসে শুধু কান্না করছি, তুলিটা হাতে নিয়ে আর বলছি যে দেখো যেই এটা নিয়ে থাকো প্লিজ এটা ফিরিয়ে দাও, আমি অত ভালো আঁকতে পারি না, আমি এটা খুব কষ্ট করে এঁকেছি। এবার লেজেটা আমি কাঁদছি বসে বসে। এবার ধরো 5-10 মিনিট এরকম কেঁদেছি বসে বসে। এবার তারপরে দেখলাম যে থাক, গেছে গেছে, আবার স্টার্ট করি, হয়ে যাবে। এরকম করে যে শুরু করতে আমি টেবিলের দিকে ঘুরেছি, দেখলাম এক্স্যাক্ট যেইভাবে আমি রেখে গেছিলাম ওটা ওইভাবেই রাখা। এন্টার টাইম পেলেই না। না না, মাই কোয়েশ্চেন ইজ, যদি কি আমি অন্য কোথাও রেখে গিয়েও থাকি, ধরো আমি ভুলে গেছি, রংটা কাঁচা অথবা ঝাড়াঝাড়ি হয়েছে, কিছু তো ঘাটবে, প্রপার এক্স্যাক্ট যেভাবে আমি রেখেছি। তো এরকম টুকরো টুকরো কিছু ঘটনা আমার বাড়িতে ঘটতো। তো এখন আমার সেই যে বান্ধবী, সে একদিনকে মাও ওকে বলছে যে আমাদের বাড়িতে কি কিছু আছে মানে ওকে টেস্ট করার জন্য। তখন বলছে যে হ্যাঁ, একজন বয়স্ক ভদ্রলোককে দেখি, তারপরে বোঝা যাচ্ছে যে সেটা আমার দাদু, ও যাকে দেখে। তো তার একটা এক্সিস্টেন্স আছে, বাট সেটা হার্মফুল নয়, মানে কিছু না, হয় না কিছু স্পিরিটস মায়ায় জাস্ট ট্র্যাপ, মানে কিছুই করে না, জাস্ট আছে, দ্যাটস ইট। তো মা না বলছে হ্যাঁ কি বলিস, এর মা উড়িয়ে দিয়েছে স্বাভাবিক। এরপরে মা কাজে চলে গেছে আবার, তো আমরা বসে বসে গল্প করছি। আর মা না ধরপড় করে দৌড়ে এসছে 3-4 মিনিট পরে। মা বলছে কি বললি তুই, কি বললি, এগুলো কি সত্যি হয়? বলছে দেখো আমি দেখি, এবার এটাও হতে পারে যে আমি ডিলিউশনাল, বাট দেখি এবং সত্যিই হয়, মোস্ট অফ দ্য 99% টাইমসে সত্যিই হয়। এখন মা বললো যে আমি জাস্ট ওই কলতলা আছে আমাদের একটা পুরোনো, ওটা আগে যখন পুরোনো বাড়ি ছিল, মানে এখন তো রেনোভেশন হয়েছে, তখন ওইটা আমাদের রান্নাঘর ছিল, মানে সেটা আমি দেখিনি আমার বাবার ছোটোবেলায়, ওইটা এখন কলতলা হয়ে গেছে, ওখানে ওয়াশিং চলে। তো মা বলছে ওখানে আমি একা একা বসে বসে বাসন মাজছিলাম, তো এরকম হঠাৎ করে ঘুরে দেখছি কি যে ওখানে একটা পায়ের পাতা, জাস্ট মানে তাকিয়েছে, শুধু দেখলো একটা পায়ের পাতা হেঁটে চলে গেল, তার উপর একটা নীল লুঙ্গি, আর আমার এন্টায়ার ফ্যামিলিতে আমার দাদুই শুধু লুঙ্গি পরতো। তো এইভাবে ওর সাথে আমার আলাপের ইনিশিয়েশন। এরপরে সম্পর্ক স্বাভাবিকভাবে গভীর হয়েছে, আমি খুব স্নেহ করতাম, সে বান্ধবীও আমাকে খুব স্নেহ করতো। এরপরে তার বাড়িতে যাওয়া আসা, তার আমার বাড়িতে যাওয়া আসা, সব তো লেগেই আছে। তো ওর বাড়িতে খুব উইয়ার্ড জিনিসপত্র শুরুতে, যখন মানে 2 বছরের ঘটনা, বাট শুরুর দিকে না অত হিউজ কিছু ঘটেনি, শুরু থেকে ছোট 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 জিনিস হতো। শুরুতে একদিন যেটা ফার্স্ট সব থেকে আমার স্ট্রাইকিং লেগেছে, এমনি নয় ঘরে কেউ হাঁটছে দরজাটা খুলে যাচ্ছে, হ্যাঁ যেগুলো আমরা সিনেমাতে দেখি, হ্যাঁ ওরকম আওয়াজ পাচ্ছি, এগুলো বহুত হয়েছে, কিন্তু আমরা ভেবেছি ওগুলো তোমাদের কাছে ক্যাজুয়াল হয়ে গেছে, তো ঠিক ওকে। আর ওদের বাড়িতে একটা কালী মূর্তি আছে, তো তারও এক্সিস্টেন্স বোঝা যায়, তার মানে মুড বদলায়, আমরা এটা নিজেরা দেখেছি। তার মানে যদি ফ্যামিলিতে খুব খারাপ সময় চলছে বা ঝগড়া অশান্তি হচ্ছে, তার মুখটাও ভার হয়ে যায়, ও কন্যা রূপে তো ছোটদের মতো, মানে ও যে দুঃখ পাচ্ছে এটা তুমি ফিল করতে পারবে। তো মাঝে মাঝে ওই ঠাকুর ঘরে একটা স্মেল আছে, ওই স্মেলটা বাড়ির এদিক ওদিক পাওয়া যায়, মনে হয় কেউ এসে যেন পাশে বসলো, এইটাও আছে কিন্তু আবার। হ্যাঁ, এবং ওদের বাড়িতে একটা বেল গাছ আছে, যেখানে ওই বেল গাছে বেল ফলে এক্স্যাক্টলি ওই ঠাকুর ঘরে যে গন্ধটা, কেন ধূপদীপের গন্ধ না, অদ্ভুত একটা সুন্দর ফ্র্যাগনেন্স, ওই বেল গাছের বেলেও কিন্তু ওই ফ্র্যাগনেন্সটা আছে, এটা খুব উইয়ার্ড। তো যাই হোক, ওদের বাড়িতে একটা ছাদ আছে, যেটা মানে মেন ছাদ না, পাশে একটা ছোট ছাদ আছে। তো ওইখানে আমরা ওই একটা চাদর, সেটার মধ্যে কাজ ফাজ করে অনেক ধুলোবালি হয়ে গেছে, তো আমরা ওখানে বসে আড্ডা দেবো, সিনেমা দেখবো। তো ওই চাদরটা নিয়ে গিয়ে ঝাড়তে গেছি বাইরে, আমার দাদা ছিল সেদিনকে ওখানে। তো দাদা বললো যে বোন তোরা গিয়ে ওইটাকে ঝেড়ে আন চাদরটা বাইরে থেকে, এমনি চারকোনা করে ধরে এইভাবে যে ঝাড়ে, তাহলে একবারে নোংরাটা ছাদে চলে যাবে, আর বাকি যা জিনিসপত্র আছে আমি গুছিয়ে নিচ্ছি, তারপরে বসবো সিনেমা দেখতে, এরকম আর কি। ভর দুপুর, কোনো এটা রাত্রির মাঝরাত্রে এরকম কিছু না, ভর দুপুর 3টে বাজে, 3টে 3:30 এরকমই হবে। তো আমরা গিয়ে এরকম, ও দুদিক থেকে ধরেছে, আমি দুদিক থেকে ধরেছি, এভাবে ঝেড়েছি, যে ওটা ঝেড়েছি পুরো ছাদটা একটা সেই যে রক্তের একটা যে পচা গন্ধ হয় না কোনো মাংসের দোকান থেকে গেলে, বা যেরকম মুরগি ছাগল থেকে মাংস কাটলে যেরকম একটা মানে মাংসের দোকানে যেরকম একটা গন্ধ, পুরো ওরকম একটা গন্ধ হয়, সেটা এত স্ট্রং আমাদের গা গুলিয়ে উঠেছে। এর ওষুধ বললো ঘরে চল ঘরে চল ঘরে চল, এখানে থাকিস না, ঘরে চল, এরকম বলছে। তো ঠিক আছে, এবার ওর কথা তো আমি আর অমান্য করি না, ওই দিনের পর থেকে আমি ঘরে ঢুকে গেছি। ঢুকে গিয়ে এবার না দাদা তো বুঝতেই পারছে আমাদের মুখ দেখে যে কিছুটা হয়েছে, তো বলছে যে
কী হয়েছে কী হয়েছে, কিছু কি হয়েছে? আর ওকে না আমরা বলিনি এটা টেস্ট করার জন্য যে এত কিছু এসব শুনছি বলে কি ডিলিউশন, মানে যেটা আজকালকার দিনে আমরা ছেলেমেয়েরা কি ডিলিউশন হলো নাকি সত্যি। আর আমরা ওকে না কিছু বলিনি। এখন ও ছাদে গেছে, এন্টারলি আমরা গিয়ে দেখছি কোনো গন্ধ নেই, নর্মাল, কিচ্ছু নেই। তো ও তখন বললো, তখন ওকে বললাম যে এরকম এরকম হচ্ছে। আমি বলছি হ্যাঁ তোরা শুধু ভূতের গল্প শুনিস, এই করিস ওই করিস, তোদের সাথে এগুলো হয়, আমার তো কই হয় না। এই যে বললো আমার তো কই হয় না, এইটা আমাদের পয়েন্ট টু বি নোটেড। খাটে বসে গেছি, এবার ও একটা সিগারেট জ্বালাতে যাবে। এর আগে ছাদে সিগারেট খাওয়া হচ্ছিল, তো ও দাদা কি করেছে, ধরো এটা ছাদ বেশি দূর না, খাটটা একটুখানি, তো এরকম লাইটারটা ছুঁড়ে রেখেছে। এবার সেটা মাটিতেও পড়েনি, কিছুই হয়নি। তো আমার ওই বান্ধবী শুধু আমার দাদাকে বললো যে এই লাইটারটা দিয়ে না সিগারেটটা ধরাস না। বলে কেন কেন ধরবো না, কী হয়েছে, হ্যাঁ তোদের ফালতু কথা, এরকমই বলে যাচ্ছে কনস্ট্যান্ট। না বললো আসলে ওইটা ফেটে গেছে তো গ্যাস লিক করছে। তুই বললি না যে এগুলো কিছু হয় না, এগুলো আমার বাড়িতে বসে আর বলিস না, একটু প্রবলেম আছে। এরপর সত্যি নাকের সামনে নিয়ে যখন গন্ধ শুকছে দেখছে গ্যাস লিক করছে ওটার থেকে। এরপর আমার দাদা ওর কথা অমান্য করা বন্ধ করে দিল। আমরা ওর ফ্যান হয়ে গেছি, এবার যা বলে তাই করি, কোনো দ্বিতীয় কথাবার্তায় আর যাই না। তো এইটা একটা ঘটনা ঘটলো। এরপরে এরকম বহুদিন গেছে যে আমরা রুমে বসে নর্মাল আড্ডায় আর কি মারছি, দরজাটা নিজে নিজে খুলে যাচ্ছে। কিন্তু খুলে কীরকম যাচ্ছে, মানে খুলে মনে হচ্ছে কি উকি মারছে আস্তে করে, এরকম। এইগুলো একদম শুরুর দিকে হচ্ছিল। এইবার একদিনের একটা রিমার্কেবল ঘটনা, মানে এরকম টুকরো ঘটনা যে কত ঘটেছে যে আমরা ইউজ টুই হয়ে গেছি। লাস্ট এরকম বলতাম এই আবার শীতকালে দরজা খুলছে, কেন খুলছিস ভাই, শান্তিতে বসতে দে, এইসব বলতাম আমরা, যে তুইও আছিস শান্তিতে, আমাদেরও থাকতে দে, সিনেমা দেখছি কতবার উঠবো, এতটাই ইউজ টু হয়ে গেছি। হ্যাঁ আমরা দেখছি ও আছে আমরাও আছি, কি আর হবে, আমার দাদুও তো থাকে আমার বাড়িতে, এরকম একটা পর্যায়ে চলে গেছি আমরা। তো এটা নিয়ে আমরা বেশি আর মাথা ঘামাতাম না, আমরা জানি ও আছে কেউ। মেয়েটা একটু সাইকিক টাইপের ছিল। হ্যাঁ প্রচণ্ড, ওর প্রচুরবার মিলিয়ে দিয়েছে, নিউমারাস টাইমস। এখন এবার কি হয়েছে, ওদের বাড়িতে গেলে না আমার তো এমনি মাইগ্রেন আছে, কিন্তু ওইটা খুব বেড়ে যেত, মানে এত বেড়ে যেত যে বলার নয়, মনে হতো মাথা ব্যথা কেটে বাদ চলে যাবে, এত ব্যথা হতো। তারপরে মানে ওদের বাড়িতে গেলে যাই শরীর খারাপ, ধরো জ্বর হয়েছিল একবার, সেটা 105-এ চলে গেছিলো। একবার গ্যাস্ট্রিক পেন হয়েছিল, সে ডক্টর ডেকে ওষুধ খাইয়ে আমাকে সারাতে হয়েছে। মানে যেগুলো ধরো আমার এমনিও হতে পারে বাড়িতে, ওটার লেভেলটা বেড়ে যেত ওদের বাড়িতে গেলে। তো একদিনকে প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা হচ্ছে, আমি পারছি না, মাথা ব্যথা দপদপ করছে, ওষুধ খেয়ে নিয়েছি, বাম লাগিয়ে নিয়েছি, ঘরোয়া পদ্ধতি ট্রাই করা হয়ে গেছে, আদা খাইয়েছে, সমস্ত ডান। এবারে আমি শুয়ে আছি, ওরকম আমার মাথা টিপে দিচ্ছিল, তো আস্তে আস্তে একটু রিলিফ হয়েছে, আমি না ঘুমিয়ে পড়েছি। একে তো ওষুধের অ্যাকশন, তার মধ্যে টায়ার্ড লাগছে, 1-2 ঘন্টা ধরে এরকম ব্যথা হচ্ছে। এবারে ঘুমিয়ে পড়েছি, কিন্তু ঘুমের মধ্যে একটা টাইম পিরিয়ড পরে আর মনে হচ্ছে যে একটা ঠান্ডা হাত, যার বড় বড় নখ আছে, সে না আমার মাথার মধ্যে এরকম করে মানে হাত বোলাচ্ছে, বা মাথা ব্যথা হলে যেরকম করে না ওরকম একটা, টিপছে না কিন্তু মাথা, বাট মানে এরকম করে মুখের উপর চুল থাকে, চুলটা সরিয়ে দিলে যেরকম হবে এরকম করছে। তো আমার থেকে একটু বড় বয়সে, তো আমি ভাবছি কি ওই করছে, তো বাট স্টিল না একটু আনক্যানি লেগেছে, মানে ঘুমের মধ্যে কেন লেগেছে সেটাও যায় না, লাগা উচিত না টেকনিক্যালি, কারণ ওর ওরকম হাতগুলো রোগা রোগা নখ আছে ওরকমই। তো ঘুম ভেঙে দেখছি কেউ নেই। হ্যাঁ ভেবেছি আমি হয়তো স্বপ্ন দেখেছি, বাট স্টিল ওদের বাড়িতে ওরকম হতে থাকে, তো একটু গাছমজম করছিলাম, পাশের ঘরে গেছি, গিয়ে দেখছি ও বিন্দাস ঘুমাচ্ছে, ওর মা বই পড়ছে। এখন আমি গিয়ে বলছি যে আচ্ছা ও কি একটু আগে আমার ঘরে গেছিলো? বলছে যে না তুই তো মাথা ব্যথা করছিল বলে ঘুমিয়ে পড়েছিস, এবার তুই ব্যাকা তাড়া হয়ে শুয়েছিস, তো ওরও শরীরটা খারাপ লাগছিল, পাশের ঘরে এসে 2 ঘন্টা হলো ঘুমাচ্ছে। মাছ আমি আর কোনো কথা বাড়াই। তাহলে তোমার মাথায় কে হাত বোলাচ্ছিল? এটার কোনো আনসারই নেই। ওকে হলো একদিন, এরপরে আরেকদিন, এটা 2021 চলছে না 21-এর এটা বেড়ে গেছে, এবার 22, তখন লকডাউন উঠে গেছে, যাতায়াত বেড়ে গেছে, যেটা বলছিলাম, কারণ 21-এর টাইমে তো খুবই প্রবলেম্যাটিক ছিল কোথাও যাওয়া আসা যা কিছু করা। তো আরেক দিনের ঘটনা, যেদিনকে সম্রাট, তমসী, তুমি জানো ওদের সবাইকে চেনো, ওরা সবাই প্রেজেন্ট। এবার হচ্ছে আমি একা ফিল করছি না, একটা টাইমের পর থেকে ওখানে গেলে ওদেরও শরীর খারাপ, মানে সম্রাটের যেরকম ডাস্ট অ্যালার্জি আছে, বাট ওখানে গেলে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তমসীরও মাইগ্রেন আছে, ওখানে গেলে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, অ্যাম্পলিফাই হয়ে যাচ্ছে। এবারে ব্যাপারটা হচ্ছে এতদিন যেটা আমি ফিল করতাম আমি একা পাগল, আমি একা ডিলিউশনাল, দ্যাটস ওকে, বাট একসাথে সকলে পাগল হয়ে গেছে এটা পসিবল না কখনো। তো ওরাও ছোট ছোট হন্টিং ফিল করেছে, এই আওয়াজ হলো, ওই সে চলে গেল, এরকম আওয়াজ ওরকম আওয়াজ, এটা তো নর্মাল, ও হতে থাকে, এটা হচ্ছে। তারপরে না ওদের বাড়িতে সন্ধে নেমে গেলে মনে হতো যে খুব ডিপ্রেশন লাগছে, মানে এতজন বন্ধু বান্ধব একসাথে রয়েছি, যেটা হওয়াটা খুব নর্মাল নয়, আড্ডা মারছি, গান হচ্ছে, সিনেমা দেখছি,
সানডে সাসপেন্স শুনছি, হানা টানা করছি, তার মধ্যে ডিপ্রেসিং লাগার কোনো বিষয় নেই, না কিন্তু মানে খুব লো লাগতো, ডিপ্রেসিং। সম্রাট শুধু বলতো চল চা খেতে চাই, চল চা খেতে চাই, এরকম। মানে ওখান থেকে বেরোতে চাইতো। হ্যাঁ, এবং ও অনেকবারই বলেছে যে আমার না খুব নেগেটিভ লাগে এখানে আসলে। তো আমি না যাতে ভয়টা বৃদ্ধি না পায় কারণ মধ্যে বলতাম ঠিক আছে ও কিছু ব্যাপার না, ও কিছু ব্যাপার, এইভাবে আমরা সহজাত হয়ে গেছি সকলে। তুমি ইনিশিয়ালি যখন যেতে তখন তোমার নেগেটিভ লাগতো? ইনিশিয়ালি যখন গেছি, এই দেখো 22-এ কিন্তু ইনিশিয়ালি যেতে শুরু করেছি, প্রথম দিকে অতটা নেগেটিভ লাগতো না, প্রথম দিকে না প্রকোপটা অনেক কম ছিল, তখন ওই ছোট ছোট কো এক্সিস্টেন্সগুলোই বুঝতে পারতাম, বাট খুব যে সেখানে লো লাগছে সেরকম কিছু না। ওকে। কিন্তু এটা পরের দিকে আস্তে আস্তে আমরা সবাই ফিল করতে শুরু করি, মানে যত ওখানে লোকের আনাগোনা বেড়েছে তত প্রকোপটাও বেড়েছে, এইটা আর কি ব্যাপারটা। এই ব্যাপারে আমি লাস্টে কিছু বলবো। হ্যাঁ, তো এখন একদিনকে এরকম হয়েছে, ওই বাড়িতে না আমরা কেউই একা শুতে খুব ভয় পেতাম, কারণ খুব আনকানি লাগতো। তো এমনি খুব একটা রাত্রি না, এমনিই হচ্ছে গিয়ে শুয়ে শুয়ে আমরা সিনেমা দেখছি, সম্রাট, আমি, তমসী। এরপরে চোখ লেগে গেছে, তো একটু চোখ সবারই লেগে গেছে। তমসী, আমি আর সম্রাট একটা যদি 3 জনের শোয়ার মতন বেড হয়, একটা মোটামুটি ডিস্টেন্স, যেরকম একটা কমফর্টেবল ডিস্টেন্স, তার চোখটা একটু লেগে গেছে, বাট পুরো ঘুমের মধ্যে নয়। তো হঠাৎ করে এরকম মনে হচ্ছে যে কেউ যেন আমাদেরকে এরকম দুপাশে সরিয়ে দিয়ে মাঝখানে শুচ্ছে। এবার আমি ভেবেছি যে আমার ওই বান্ধবী, ও শিওর ও পাশের রুমে ছিল, হয়তো এখানে এসছে, একটু পরে আমরা উঠবো, জানে আড্ডা মারবে, আমরা তো জাস্ট একটু ইন বিটুইন ঘুমিয়ে গেছে, মানে এরপর ডিনার বাকি, উঠবো, আড্ডা মারবো, সব কিছু। এখন আমি চোখটা খুলেছি যে কি গো তুমি এসছো এইটা বলবার জন্য, তাকিয়ে দেখছি সম্রাট দেওয়ালের দিকে একদম ঘেসে গেছে, আমি প্রায় তমসীর গায়ে, তমসী হাফ ঝুলছে, মাঝখানে এক মানুষ জায়গা যেখানে কেউ শুয়ে নেই। এবারে এটা লেজিট ক্রিপি। এটা আমি না, এবার আমি ওদেরকে না বলতে পারছি না জিনিসটা, ওদেরকে যে তুলে বলবো তাহলে আরো ভয় পেয়ে যাবে সবাই, ডেফিনেটলি। এবার ভয় বেড়ে গেলে না তখন জিনিসটা আরো ক্রিপ্ট আউট। আর ভয় জিনিসটা না মানে এটা হিস্টোরিয়ার মতো সবার হ্যাঁ, মধ্যে সবাই ট্রান্সফার। এটা ছোঁয়াছে, এক্স্যাক্টলি। আর জন্য না আমি কিছু বলিনি। তো এবারে ঘুম ভেঙে গেছে, তো আমি উঠে সিরিয়াসলি দেখছি যে সম্রাট একদম, ও দেয়ালের দিকে শোয়া, দেয়ালের সাথে সেটে গেছে, আর তমসীর গায়ে আমি সেটে গেছি, তমসী অলমোস্ট ঝুলছে, আর মাঝখানে এক মানুষ জায়গা যেখানে অ্যাকচুয়ালি কেউই শুয়ে নেই। তো প্রচণ্ড ভয় লাগলো, এবং আমি ওদেরকে ডেকে আর এটা বলিনি যে এরকম এরকম হয়েছে, কারণ বললে না ভয়টা আরও বেড়ে গেলে সবাই তখন নার্ভাস প্যানিকড ফিল করবো। তো আমি দেখলাম ঠিক আছে, মানে ঠিক ওকে, আমি শুধু তমসীকে ডাকলাম কারণ ও ঝুলছে খাটের বাইরে। তো আমি বললাম যে একটু ওর ভাই একটু সরে আয়, ঠিক হয়েছো। বললো কিছু হয়েছে? না না, তুই জাস্ট পড়ে যাচ্ছিলি, আমি তো ঘুমাইনি, ঘুম আসছিল না, তো তাই ডেকে তুললাম। এবার তারপরে সম্রাটকে, মানে ও ঘুমের মধ্যে ওকে একটু টেনে টেনে ঠিকঠাক করলাম, তমসী শুলো। এবারে এরা তো জানেই না কি হয়েছে, তমসী আবার ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে উঠেছে, সরেছে, আবার শুয়ে পড়েছে। এবার আমি এক হাতে তমসীর হাতে ধরেছি, এক হাতে সম্রাটের হাতে ধরে, এবারে না করে জাস্ট শুয়ে আছি, যেমন কি হলো আমাদের সাথে। এটা গেল আরেক দিনের ঘটনা। তো এরপরে তো আবার যথারীতি এইগুলো আওয়াজ টাওয়াজ হওয়াটা চলছে, দ্যাট ইজ কনস্ট্যান্ট। একদিনকে আমরা যেরকম বসে আছি ঘরের মধ্যে, ট্রান্সফর্মার বাস্ট করলে যেরকম জোরে আওয়াজ হয়, সেরকম একটা জোরে আওয়াজ ওদের ডাইনিং প্যাসেজের মধ্যে। আমরা স্বাভাবিকভাবেই ভেবেছি পাড়া ট্রান্সফর্মার গেছে, কিন্তু দেখলাম কোনো লাইট ফ্লিকার, ইনভার্টার আছে, বাট একবার বন্ধ হয়ে তো অন হবে, কিছু তো হবে এফেক্ট, সেটা সবই ঠিক আছে। পাড়ার আরও কটা বাড়িতে ফোন করা হলো যে কিছু কি হয়েছে, বা পাশের, মানে হয় না অনেক সময় ফেজ আলাদা হয়, হতে পারে তাতে আমাদের বাড়ির দিকের ফেজটা নয়, ওদের অন্য পাড়ার। বলছে না অ্যাবসলিউটলি নর্মাল। বলছে কোনো আওয়াজ শুনতে পেরেছো তোমরা? প্রতিবেশী একজনকে ফোন, না কিছুই না, নাথিং। আমরা কিন্তু সকলে শুনেছি আওয়াজটা, আমার ওই বান্ধবী, তার মা, আমি। সেদিনকে সম্রাট তমসী নেই, মানে এটা আরেক দিনের ঘটনা। বাইরে বাইরে দেখছি অ্যাবসলিউটলি নর্মাল, দের ইজ নাথিং। হয়ে গেল। এরপর থেকে থেকে ওদের বাড়িতে গাঁজার গন্ধ পাওয়া যেত, উইচ ইজ অ্যাবনর্মাল ওদের বাড়িতে, কারণ কেউ উইড খায় না ওখানে। নিচে ভাড়াটিয়ারা ছিল, তারাও কেউ খেত না, এবং আমরা নিচে গিয়ে দেখেও এসেছি এরকম কিছু হচ্ছে কিনা, বা রাস্তায়। এবং ওদের বাড়িটা খুব নির্জন, ওখানে লোকজনও কম, কেউ নেই, কিচ্ছু নেই, নাথিং। পুরো বাড়িতেও না, শুধু সিঁড়ির প্যাসেজটাতে এরকম একটা গন্ধ। এরপরে একদিনকে একটা গন্ধ পেয়েছি, কারোর বাড়িতে যদি ডেড বডি যখন থাকে, ওই যে একটা রজনীগন্ধা ফুল এবং কড়া ধূপকাঠির যে একটা গন্ধ মিক্স করে যে একটা গন্ধটা হয়, সেরকম একটা গন্ধ ফলো করছে। ইনফ্যাক্ট একদিনকে বাড়ি থেকে বেরিয়ে গেছি, চা খেতে যাচ্ছি,
চায়ের দোকান অবধি সেটা আমাদেরকে ফলো করেছে। গন্ধটা ফিরে এসে আমি তার মাকে বলছি যে কাকিমা এরকম কোনো স্মেল পেয়েছো? বলছে যে হ্যাঁ পাচ্ছিলাম, বাট কাউকে বলিনি, কিন্তু তোরা যখন বেরিয়ে গেলি না তারপর থেকে আর পাইনি। মানে ওটা অ্যাকচুয়ালি তার মানে স্মেলটা আমাদের ফলো করেছে, যেটা আমাদের মনে হয়েছে। এরকম টুকটাক হন্টিংস এইগুলো চলছে। এইবার একদিনকে আমরা ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে দেখছি আমার সেই বান্ধবীর নাকের এখান থেকে ব্লিড করছে, মানে রক্ত এরকম গড়িয়ে নামছে। তা আমি ভাবলাম কী হয়েছে, লেগে গেছে হয়তো ঘুমের ঘরে কিছু ব্যাপার। এর লাগলে নাক থেকে রক্ত পড়ার মতন লাগলে একটা ব্যথা তো থাকবে। আমাকে বলছে কী হয়েছে গো, কী হয়েছে, তোমার কি নাকে ব্যথা করছে? বলছে কই না তো, কোনো তো ব্যথা নেই। এবার এরকম করে যখন দেখছে ব্লাড। কী করে হলো এর কোনো কারণ নেই। এরপরে যত দিন যাচ্ছিল ও একটু রোগাই, বাট একদম শুকিয়ে গেছে, মানে শুলে ওর পাঁজর 1 2 3 কাউন্ট করা যেত, এরকম একটা অবস্থা। সমস্ত ডাক্তার দেখানো হয়ে গেছে, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি, খতম সব। চুল, পায়ের মানে মাথার চুল থেকে পায়ের নখ অবধি সমস্ত টেস্ট হয়েছে, কিছু ধরা পড়ছে না। বিভিন্ন ডাক্তার কেউ কিছু করতে পারছে না। কিন্তু টেস্টে যেটা বারবারই ধরা পড়েছে সেটা হচ্ছে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে ওর বডিতে। বাট সেটাতে এইরকম হওয়ার কোনো কথা নয়। প্রচণ্ড পেটে ব্যথা হতো, সারাদিন ঘুম পেত, মাথা যন্ত্রণা, এরকম নানাবিধ ব্যাপার, বাট কিছু ধরা পড়ছে না। এরপরে আমি, সম্রাট, তমসে আমরা সকলে বসে আছি এবং ভাবছি যে এটা কি চলছে, এতগুলো দিন হয়ে গেল অসুস্থ হচ্ছে না, প্রায় 1 বছরের উপর অসুস্থ। এইভাবে আর কতদিন? একটা মেয়ে, তার তো একটা ফিউচার আছে, স্কুল কলেজ আছে, সমস্ত আছে, কোথাও যেতে পারছে না, উঠতেই পারে না, বাড়ি থেকে রোদে গেলে মাথা ঘুরে যায়, এরকম একটা কন্ডিশন। তো তখন আমরা এরকম বলছি যে যখন না এই ডাক্তারি বিদ্যা ফেল করে যাচ্ছে, তাহলে এবার একটু স্পিরিচুয়াল হেল্প কিছু নেওয়া যাক। আর তখন না, মানে এটা একটা কোইন্সিডেন্স, আমার মা কিন্তু প্রথমে কিউরিওফাইডটা আবিষ্কার করেছে। আমি শুনতাম প্রচুর অডিওর জিনিস, তো মা বলছে একটা না নতুন জিনিস শুনেছি। এবার মা তো অত চ্যানেল এসবে হ্যাবিচুয়েটেড না, তো মা আমাকে নামটা বলতে পারছে না চ্যানেল, বলছে যে এরকম আসল গল্প বলে, কল রেকর্ডিংয়ে বলে, খুব মজার এরকম। তা আমি তখন হিস্ট্রি থেকে গিয়ে বার করেছি। এবার আমি আর ওই আমার যে বান্ধবী, আমরা শুনতাম। এবার তখন না আমরা এবার ডটস মেলাতে থাকি যে এই যে যাদের বাড়িতে হচ্ছে এরকমই সিমিলার জিনিসই তো আমাদের বাড়িতে হচ্ছে, যেটা মোরাললেস আমরা শুনি, আওয়াজ হওয়া, কেউ পাশে এসে বসা, এই যে আনক্যানি ফিলিংটা, তার মানে আমরা একা নই, বা এটা যে আমাদের ডিলিউশন সেটা নাও হতে পারে। তো আর কি, মানে লেটস টেক সাম স্পিরিচুয়াল হেল্প। তো ওদের ওখানে একজন কালী সাধক আছে, তার খোঁজ পাওয়া যায়। সে যখন আসে, সে সব কিছুই পরীক্ষা করে, কি ওদের রিচুয়ালস আছে, এটা অতটা আমি জানি না, বাট ওকে সেই জল পোড়া, টল পোড়া, তেল পোড়া এসব কিছু দিয়েছিল। এরকম ফার্স্টে তো উনি কিছু ডিটেক্ট করতে পারেনি, বলে আমার একটু টাইম লাগবে। ওই জল পোড়া আর তেল পোড়া ওইটা খাওয়াতে বলেছিল দিনে 3 বার, আর তেল পোড়াটা মালিশ করতে বলেছিল বডিতে, এরকম আর কি। তো মানে তেল পোড়া মানে কিছু মন্ত্র চ্যান্ট করে, হ্যাঁ, মানে নর্মাল সর্ষের তেল, বাট সেটা চ্যান্টেড, এরকম। জলটাও নর্মাল এমনি জলই, বাট এনচ্যান্টেড। তা সেগুলো দিয়েছিল। এবার এগুলো দিয়ে মোটামুটি 1-2 সপ্তাহ গেল। এরপরে সেই যে দাদা যিনি এলেন আর কি, যে কালী সাধক যিনি, খুব ইয়াং, খুব বেশি বয়স নয়, মানে আমি দাদা বলছি মানে সেরকমই বয়স, মানে আমার দাদার বয়সী সে। তো সে এসে তখন বললো যে এই বাড়িতে অনেক প্রবলেম আছে, অ্যান্ড এই বাড়িতে প্রেত চালান করা হয়েছে, এবং আপনার মেয়ের উপরেও করা হয়েছে প্রেত চালান, এবং এটা হচ্ছে প্রপার্টির জন্যে, আর খুব কাছের কেউ করেছে। তো তখন বারবার জিজ্ঞেস করা হয় যে কি নাম বলো, কে করেছে। তখন বললো আমরা নামটা বলতে পারি না, কারণ তাতে বেশিরভাগ কী হয়, মানুষ প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়, তো এটা রিভিল আমি করতে পারবো না, বাট প্রতিকার করতে পারবো। তো আমরা একটা হোপ পেলাম। বললো যে বাট কিছু একটা ওরকম টাইম পিরিয়ড ছিল যে 3 মাস পরে কিছু একটা অমাবস্যাতে কালী পুজো করতে হবে, যজ্ঞ করতে হবে, এরকম একটা টাইম ফ্রেম ছিল মোটমাট 3 মাসের, যার পরে ওটা করা সম্ভব ছিল। তার আগে এবার এই 3 মাসে আরও ভয়ঙ্কর জিনিস হতে শুরু করলো। আর আমাদের ওদের বাড়িতে যাওয়ার মধ্যে না রেস্ট্রিকশনস আসতো, যেহেতু আমরা 3 জন চেষ্টা করছিলাম টু সেভ। সো যখন না যেও আছে, যাও ছিল, সে যখন এরা সেন্স করতে পারছে যে আমরা এদের ভালো চাইছি এবং আমরা উৎখাত করে ফেলবো, একটা ওয়ে পেয়েছি, তখন এরা না আমাদের যাওয়াটা রেস্ট্রিক্ট করতে শুরু করলো। সম্রাট আর আমার মধ্যে কখনো অশান্তি হচ্ছে ওদের বাড়িকে যাওয়া কেন্দ্র করে। তমসে কখনো বলছে আমার যেতে ভয় লাগছে। আমি অন দ্য আদার হ্যান্ড বলছি যে আজকে যদি এটা আমার নিজের বাড়ির কেউ হতো, আমি তাকে এই হালতে ছেড়ে দিতে পারতাম না। তখন কি বাড়ি ছেড়ে দিতাম ভাই, কি করতাম?
সো দে নিড হেল্প। তো ওইগুলো কেন্দ্র করে এবার ওরাও যে যেতে চাইছে না তা নয়, মানে ওরাও কিন্তু চাইছে, বাট একটা অদ্ভুত মেস ক্রিয়েট হচ্ছে ওদের বাড়িতে যাওয়া কেন্দ্র করে। এ শুধু আমাদের মধ্যে নয়, ওর আরও যারা বন্ধু বান্ধব যারা ওদের বাড়িতে যেত সকলের মধ্যেই কিন্তু হচ্ছে। সেগুলো পরে জানতে পেরেছি আড্ডা মারতে বসে, বাট হচ্ছে। তো একদিনকে এরকম হলো, আমার একটু শুটিং ছিল, সেখান থেকে আমার ওর বাড়িতে যাওয়ার কথা। এখন শুটিংয়ে নর্মাল খাওয়া দাওয়া করেছি, চিকেন আর ভাত হয়েছিল, এবং রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া তাও নয়, যিনি প্রডিউসার দাদা ছিলেন তার ওয়াইফ রান্না করেছিল, তার বাড়িতে গিয়ে আমরা লাঞ্চ করেছি শুটিংয়ের পরে। সবাই খেয়েছে, একটা ইউনিটে যতজন। আমার বমি হতে শুরু করলো, একবার দুবার। তো মা আমাকে তখন বলছে কি যে বাবা এই অবস্থায় যেতে পারবি, তার থেকে আজকে বাড়িতে রেস্ট নে, রাস্তায় একা একা যাবি এতটা দূর। আমার বাড়ি তো নিবারপুর অনেকটা ডিস্টেন্স, 1 ঘন্টা তো লাগেই অ্যাটলিস্ট ট্রেনে, তো আজকে দিনটা ছেড়ে দে। তখন আমি এত রেগে গেলাম, আমি জাস্ট বললাম যে আমি আজকে যাব, দেখি আমাকে কে আটকায়, কার এত ক্ষমতা যে আমি কাউকে ভালোবাসলে আমি সেখানে যেতে পারবো না। কস্তব ওই যে বললাম, সেই দিনকে রাত্রিরে আমার 12 বার বমি হয়েছে শুধু। লাস্টের দিকে যখন আমি মানে মেট্রোয় উঠেছি, 2-3 স্টেশন যাচ্ছে আমাকে নামতে হচ্ছে, কারণ এত ভমিটিং লাগছে আর আমি কন্ট্রোল করতে পারছি না। লাস্টে মা, আমার বডি এলিয়ে গেছে, আমি উইক হয়ে গেছি, মা ওইভাবে তুলে ধরে আমি উবেরে করে বাড়ি এনেছে দমদম থেকে। বাড়িতে যখন এসেছি আমি বাবার মাকে ভাবে ধরে, মানে আমি দাঁড়াতেই পারছি না। এই সিচুয়েশন হলো, আমি যেতে পারলাম না সেদিনের। খুবই নেগেটিভ ব্যাপারটা, খুব। ইনফ্যাক্ট যখনই ওদের বাড়ি নিয়ে কিছু কথা হয়, এই ব্যাপারটা নিয়ে কথা হয়, সামথিং এটা ওটা হয় উল্টো পাল্টা। তো এরা হলো রেস্ট্রিক্ট করতে শুরু করলো আমাদেরকে। এরপরে যেটা হলো, একদিনকে ওর বাড়িতে আমার মা না এতটা বিশ্বাস করছিল না, ভাবছিল যে ওরা হয়তো ভয় পাচ্ছে, সব ভাবছে ঠিক আছে আমি যাবো এবার। আমাদের কাছে আমি সিনিয়র পার্সন, এরা বাচ্চা বাচ্চা, এরা গিয়ে কী করে না করে, আমি যাব। আর মা বলেছে চল তো, কি ভূত আছে আমি দেখবো, আমিও যাবো তোর সাথে। আমি চলো, কিন্তু দিস ইজ ট্রু। আমার মা তো শুনলো না, গেল। এবার ও খুবই অসুস্থ, ওর জন্য আমরা ফল টল কিনে নিয়ে গেলাম। ওই 3 মাস হচ্ছে বারণ ছিল বাইরের কিছু খাওয়া, খুব ক্লোজ সার্কেল ছাড়া, মানে যারা করেছিল তারা তো আরও ট্রাই করবে না, তো বাইরের একটা কিছুও দাঁতে কাটাও বারণ ছিল, তো ওই জন্য ফল টল এইসব নিয়ে গেছি। তো ঠিক আছে, রাত্রিবেলা ওদের বাড়ির পাশে না একটা পাখি ডাকতো, যেটা পাখির ডাকের মতন শুনতে, বাট খুব কর্কশ একটা কিরমের আওয়াজ। আর নট নেসেসারি যে যখনই ওটা আমি শুনতে পাচ্ছি তখন আমার সাথেই ধরো এরকম দুজন এই ডিস্টেন্সে বসে আছে, তারা একই টাইমে শুনছে। হয়তো সে অন্য কোনো সময় শুনছে, আমি অন্য কোনো সময়, বাট সেম টাইম ফ্রেমে বসে। সাপোজ আমি আর তুমি বসে আছি, এই মোমেন্টেই আমরা বসে আছি, হয়তো আমি সেকেন্ড 1-এ শুনলাম, তুমি সেকেন্ড 4-এ শুনছো, 1-এরটা কিন্তু তুমি শুনতেই পাওনি এই ডিস্টেন্সে বসেই। এই জিনিসটা হতো। তো এটা আমি না মাকে বলেছিলাম, সেরকম একটা পসিবল নয় কিন্তু। হ্যাঁ মানে কি করে, সাইন্টিফিক্যালি তো পসিবল না। তা এটা না আমি মাকে বলেছিলাম যে এরকম না হয়। মা বলেছে হ্যাঁ রাত চড়া পাখি ডাকে, এরকম কত পাখি আফ্রিকার জঙ্গল তো দেখিসই নি, আমরা কেউই দেখিনি ওখানে, এইসব আমার মা আলতু ফালতু কথা বলছে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, সত্যি তো, আমরা তো বুনিপো দেখিনি, হয়তো আছে। তো এখন মা গেছে, মা বিন্দাস খুব আমাদেরকে ব্রেভারি দিচ্ছে যে কিচ্ছু হয় না করে। মা গেছে বাথরুমে, আর না আওয়াজটা যখনই হতো খুব জোরে আর খুব কর্কশ, মানে শুনতে পাওয়াই যাবে যথেষ্ট ভালোভাবে। তো ওই যে রুমে আমরা বসে আছি, 2টো বাথরুম ওদের, যে রুমটা অ্যাটাচ বাথরুম, ওই রুমটাতে ওই আমার যে বান্ধবী সে ছিল, তো মা না পাশের বাথরুমটাতে গেছে। এখন মা ওই বাথরুম থেকে ফিরে এসে বলছে একটা খুব জোরে আওয়াজ হলো, একটা পাখির ডাকের মতন, তোরা শুনলি? বললাম না। হ্যাঁ তাহলে হয়তো আমারই মনের ভুল। এবার মা যখন এটা আমাকে বলছে তখন আমি শুনতে পাচ্ছি, বাট বাকি কেউ শুনতে পাচ্ছে না। তো যখন কি আমার মা এসে এটা আমাকে বলছে যে এরকম পেয়েছি, তোরা শুনিস নি এত জোরে আওয়াজ, তখন আমি এটা শুনতে পাচ্ছি, বাট বাকিরা নর্মালি আমার মায়ের কথা শুনছে, তো বুঝলাম ওরা শুনতে পায়নি। তো এই জিনিসটাও হতো ওদের বাড়িতে। এরপরে সব থেকে যেটাতে আমার পার্সোনালি প্রচণ্ড ভয় লেগেছে, 2টো এরকম জিনিস আছে, এছাড়াও তো বাকিগুলোতেও লেগেছে বাট ততটা না, বাট এই দুটোর সব থেকে হাইয়েস্ট। প্রথম যেটা 2টোর মধ্যে একটু কম সেটা আগে বলে নিই। সেটা হচ্ছে একদিনকে আমি আর আমার বান্ধবী আর তার মা রয়েছি রুমটার মধ্যে, আমরা বসে একটা সিনেমা দেখছি। আর একটা সিনেমার মধ্যে কাহাতুক তোমার যদি বারবার দরজা খুলে যায়, শীতকাল, তুমি কতবার লেপের ভিতর থেকে উঠে খুলবে? 2বার হয়েছে, 3বার হয়েছে, 4বার, আপনি খুলে যাচ্ছে, খুব স্লো, মানে দাম করে না, মানে আস্তে করে যেন কেউ মিস্টিরিয়াসলি খুলছে এইরকম। মানে বাড়িতে কুকুর বিড়াল থাকলে ওরা যেরকম আস্তে খোলে, ওই রকম একটা ব্যাপার। এখন 2বার হয়েছে, 3বার হয়েছে, 4বার হয়েছে,
প্রতিবার আমি গেছি, গিয়ে গিয়ে করেছি, কারণ ও ভয় পাচ্ছিল। এখন 4th টাইমে না আমার এত রাগ হয়ে গেছে, আমি শুধু বলেছি কোনো সেন্স নেই, বারবার দরজা খুলছে, আমি দেখি এবার তুমি কি করে খোলো, বলে দরজাটা এরকম মুখের উপর আটকে এরকম এক হাত দিয়ে এরকম চেপে রেখেছি, উল্টো দিক থেকে এরকম সেম ফোর্স পুরো আমি আমার হাতে ফিল করতে পারছি। আমি আর তুমি বুঝতে পারছো বাইরে কেউ নেই? কেউ নেই, দের ইজ নো ওয়ান, বাড়িতেই আর কেউ নেই। আচ্ছা, সেম ফোর্স, এবং ফোর্সটা সে দিয়ে রেখেছে আজ ইফ আমি হাতা ছাড়িয়ে দরজাটা আমার মুখে এসে লাগবে। এবারে আমি শুধু বললাম ওপাশ থেকে না কেউ ঠেলছে, ওপাশ থেকে না, তো বললো তুই বাবা ছেড়ে দে ছেড়ে দে, তুই খাটে এসে বস, আর দরজা খুলে যাক বন্ধ যাক, কারণ আমার দরকার নেই। সাথে সাথে এই যে জল পোড়াটা দিয়েছিল ওটা সবাই আমরা খেলাম, দিয়ে তারপরে বসে গেলাম। এটা প্রথম যে আমি ওই ফোর্সটা ফিল করলাম নিজের বডিতে, যে এগুলো সবই তো এনার্জি একটা, তো সেই যে এনার্জিটা এটা আমি হচ্ছে ফার্স্ট ফিল করলাম। এর আগে হয়তো সেন্স করেছি, বাট এই যে ডিরেক্ট একটা যে ফিজিক্যাল ফিল, সেই দরজাটা আমার হাতের মধ্যে দাম করে এসে লেগেছে, তো এইটাই ফার্স্ট। এটা হচ্ছে একটা ঘটনা যেটাতে প্রচণ্ড ভয় লেগে গেল। আর একদিন আমি আর আমার সেই বান্ধবী ঘুমাচ্ছি, ওর মায়ের একটা অভ্যাস ছিল, ওর মা সারা রাত্রি জেগে বই পড়তো, তো উনি পাশের রুমে, তো আমি আর আমার সেই বান্ধবী ঘুমাচ্ছি। এখন ও না ঘুমিয়ে পড়েছে, আর আমার খুব অস্বস্তি লাগছে, ঘুমাতে পারছি না। এরকম হয়তো 3টে বাজে তখন, 3টে কি 3টের আশপাশে, অতটা তো টাইম দেখিনি, বাট ওরকমই মধ্যরাত মোটমাট। ওদের যে অ্যাটাচ বাথরুমটা, মানে এরকম একটা রুমের খাটের পাশ থেকে এরকম এগিয়ে গিয়ে এইখানে জাস্ট বাথরুমটা, তো একটা প্যাসেজ মতো ক্রিয়েট হচ্ছে। আমি প্রপার দেখলাম একটা ছায়া ছায়া অবয়ব কোনো মহিলার। এবার একজন মহিলা যদি খুব অ্যাগ্রেসিভ হয়ে হাঁটে, তুমি ওটা বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবে, খুব অ্যাগ্রেসিভ হয়ে পাইচারি করছে। হ্যাঁ, আমি না ভেবেছি এতদিনের যে এফেক্ট, এটার একটা ভুল ভাবছি আমি, এরকম না যে একটা মোমেন্টের জন্য দেখেছি, জাস্ট চোখ ফ্লিক করেছে, ওটা চলে গেছে, দেখেই যাচ্ছি পাইচারি করছে। এরপরে আমার খুব ভয় লেগেছে, মানে চোখের পাতাটা ফেলার পর যখন খুলে স্টিল রয়েছে। হ্যাঁ, এবং তার কিন্তু যাচ্ছে আসছে না যে আমি তাকে দেখছি বা কিছু, বা সে আমার দিকে ঘুরে তাকাচ্ছে, এইসব কিছু হচ্ছে না, সে জাস্ট রাগি একটা নিয়ে ওখানে হাঁটছে। আমি ফ্রোজ করে গেছি ভয়তে। আমি এবার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, হাত পা নড়ছে না, কিচ্ছু হচ্ছে না, এই অবধি ঠিকই ছিল। হতে পারে আমার স্লিপ প্যারালাইসিস হচ্ছে, আমি সব ফালতু কথা ভাবছি। কোনো প্রকারে অনেক কষ্টে হয়তো 10 মিনিট পেরিয়েছে, আন্দাজ, এটা আমার আন্দাজ, তার থেকে কমও হতে পারে, কারণ টাইমেরও ইস্যু হয়, যেটা হয়তো আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে 10 মিনিট, সেটা তার কমও হতে পারে, বাট আই ফেল্ট যে হয়তো 10 মিনিট অতিক্রান্ত। আমি কোনোভাবে আমার ঘাটটা ঘুরিয়ে আমারও বান্ধবী থেকে তাকিয়েছি, ওকে ডাকবো বা এরকম কিছু জন্য, ও ঘুমাচ্ছে, বিন্দাস ঘুমাচ্ছে, কিন্তু ওই যে মহিলাটার অভিব্যক্তি, ওরকম একটা রাগী মহিলার মাস্ক যেন ওর মুখের উপর সাঁটানো, সেটা অনেকটা ট্রান্সপারেন্ট, বাট এরকম। এইবারে আমি আর কিছু করতে পারছি না, দেখছি ওকে ডাকা তো আরও বিপদ, কি করব। এখন আমি না শুধু বিছানা চাদর ফাদর ধরে শুয়ে আছি। এবারে ভোরে যখন আজানটা হলো, তখন দেখলাম জিনিসগুলো আস্তে আস্তে নর্মাল হয়ে গেল। এবার আমি এটাও ওদের বাড়ির কাউকে বলিনি, ওকেও বলিনি, থিঙ্কিং দ্যাট ওর হয়তো এটাতে খারাপ লাগবে যে আমি ওকে ভয় পাচ্ছি বা কিছু, মানে কি ভাবে না আমি এটা বন্ধুদের মধ্যে বলিনি, যেটা কেমন লাগবে যে আমি আমার এত ক্লোজ একজন বন্ধুকে তাকে ভয় পাচ্ছি, মানে এটা বলতেও তো কিরকম লাগে যে অলরেডি মেন্টালি এতটা খারাপ একটা কন্ডিশনের মধ্যে দিয়ে পাস অন করছে, ফিজিক্যালি খারাপ, মেন্টালি খারাপ, আমি বলিনি। পরে যখন এটা কি করে প্রুফ হলো, পরে যখন কেসটা আরও জানতে পারছি, তখন জানা যাচ্ছে যে একজন আদিবাসী মহিলার স্পিরিটকে ওদের বাড়িতে ট্রান্সপ্লান্ট করা হয়েছিল, যে গলায় দড়ি দিয়েছিল। আদিবাসী মহিলা স্পিরিটকে হ্যাঁ, এবং চালান করেছে, হ্যাঁ, ওর বডিতে। সেটা এতদিন যেটা আমরা জানতে পারছিলাম যে বাড়িতে আছে, পরে বুঝতে পারলাম যে আমরা বাড়ির বাইরে গেলেও কেন জিনিসটা মাঝে মাঝে ফলো করে, কারণ ওর বডিতেও ট্রান্সপ্লান্ট করা হয়। এটা আরো পরের দিকে আমরা জানতে পারছি। শি ইজ অ্যাকচুয়ালি পজেসড হ্যাঁ, রাইট নাও এখনো না, তারপরে যোগ্য হয়, মানে যাই হোক আমরা আসছি সেখানে। হ্যাঁ, কি বাট হয়েছে, এট দ্যাট পয়েন্ট অফ টাইম শি ওয়াজ পজেসড। হ্যাঁ, বাট সেটা না খুব যে বোঝা যেত তা নয়, কখনো কখনো উইয়ার্ড বিহেভ ও করতো। তুমি ফার্স্টে বলে না ও বলতো যে কমিউনিকেট করতে পারে, কিন্তু যেটা হয়েছে, ও প্রচুরবার সব কিছু বলে দিয়েছে এরকম, বাট নিজের বারও বুঝতেই পারেনি। হয়তো সেটা এই রিজনেই, যে আমার মনে হয় এটা আমারই একটা হয়তো ভাবনা বলতে পারো, যে হয়তো ওর উপরে করা হয়েছিল বলে ও সেটা রেকগনাইজ করতে পারেনি। মানে তুমি বলছো এই যে পাওয়ার, সাইকিক টেন্ডেন্সি, এগুলো পজেশনের জন্য নয়, ওর ইনবিল্ড ছিল, আগে থেকেই ছিল। হ্যাঁ, না, ওটা ওর আগে থেকে, ওটা কিন্তু একদম ছোট্ট থেকে ওর ছিল। আচ্ছা, মানে দিস হ্যাজ নো লিঙ্ক উইথ দিস,
এইটা আলাদা, ওইটা ও ছোট থেকে ওরকম, আর তোমার বাড়ির কেসের সাথে এটার কোনো লিঙ্ক নেই? কোনো লিঙ্ক নেই, ওটা জাস্ট জেনারেলি দেখতে পেয়েছে। বাট এই যে ওই যে মরার বাড়ির গন্ধটা আমাদের ফলো করতো, বা এটা ওইটা সেটা বাজে গন্ধটা মাঝে মাঝে ফলো করতো, তো বাড়িতে হলে বাড়ির বাইরে কি করে ফলো করবে? এইটা আমরা তখন বুঝতে পারলাম যে ফলোটা কোথা থেকে হচ্ছে। ওই যে সেই জিনিসটা ওদেরকে দেখলাম, এর আগে অবধি কিন্তু আমরা জানতাম না যে পজেশনেরও সাইন্স রয়েছে এই পুরো সিনারিওটার মধ্যে। ওই একবারই এটা আমি একাই দেখেছি, আর কারণ ওই দিনকে ওই রুমের মধ্যে আর কেউ ছিল না। এছাড়া টুকটাক সাইন কি হতো, ও হঠাৎ করে আনমনা হয়ে যেত, ব্লান্ট হয়ে যেত, ডাকছি শুনতেই পেলো না, স্কিপই করে গেছে, যে ওকে ডাকছি হঠাৎ করে কিছু বলছিস, হ্যাঁ গত 3 মিনিট ধরে ডাকছি, এইরকম কিছু কিছু সাইন্স হয়েছে। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ তোমার প্রাণে ভয় নেই? প্রচন্ড ভয় লেগেছে, বাট আমি এটাই বারবার আমার মাকেও, আমার মা বলতো যে যাস না, সবাই বলতো যে এবার যদি তোর কিছু হয় তখন আমরা কি করবো, মানে উইচ ইজ খুব ন্যাচারাল। তোমার মায়ের ব্যাপারটা কি হলো? মা তো সেদিনকে বুঝেই গেল যে যা আমরা বলেছি কিছু আমরা ফালতু না, গল্প করছি। সেখান থেকে ফেরার পরের কথা জিজ্ঞেস করছি। ও সেখান থেকে ফেরার পরেই এইটা বলতে মানে শুরু এই করেছিল। জিনিসটা বলতো না যে যাস না, এখানে কিছু হ্যাঁ problem ওটাই আছে? বলছি যে ওখানে ফেরার পরে এটা বলতে শুরু করলো। আর ওদের বাড়িটা না খুব নোংরা হয়ে গেছিল, মানে কেউ পরিষ্কার করতো না, নোংরাই হয়ে যাচ্ছে। আগে কিন্তু এমন ছিল না, ওরা দরজার জানলা খোলা বন্ধ করে দিল বাড়ির, রোদের আলো নাকি ওদের প্রবলেম হচ্ছে এসব বলতো। এবারে মা যিনকে গেছিল, মা কি ওদের ডিফ্রিজটা খুলে দেখছে মাছের প্যাকেট ওদের যিনি কাজের মাসি তিনি এনে ওই রক্তফক্ত শুদ্ধই না ধুয়ে রেখে দিয়েছে। এ বাবা, এইরকম একটা অবস্থা। মা তখন বলছে এগুলো কি অবস্থা তোমাদের বাড়িতে? আমার মা 2 ঘন্টা ধরে বসে পুরো ফ্রিজ পরিষ্কার করেছে সেদিনের। ফ্রিজে এত এত এক্সপায়ার্ড জিনিসপত্র পড়ে রয়েছে, কিছু কিছু খাবারের ছাতকুড়ো পড়ে গেছে, সেগুলো পড়ে, মানে নোংরা একটা পরিবেশ ফাঙ্গাস পড়ে গেছে ওই খাবারই রয়েছে রয়েছে ওখানে। তো এরপর তো আমার মা চলে গেল এবং আমার মা আমাকে ওয়ার্ন করতে শুরু করলো যে বাবা যাইস না, তুই ওইখানে যাইস না। বললাম, তখন আমি মাকে এটাই বললাম যে আজকে যদি আমার পরে বা আমার আগে একটা তোমার মেয়ে থাকতো, তুমি কি বলতে? তুমি কি এটা বলতে পারতে? কি করতে? বাড়ি ছেড়ে যে দিতে কি করতে? তো এটাই আমি সবসময় তমসীকেও বলেছি, সম্রাটকেও বলেছি। মানুষের ইমোশনস না মানে খুব ভালো জিনিস, হ্যাঁ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব খারাপ, এটাই। এক্স্যাক্টলি। তো এরকম তো হয়েছে। তো ওই দিনকের পরে যখন আমরা এটা জানতে পারলাম যে জিনিসটা ওর উপরেও করা হয়েছে, ওর উপরে চালান করা হয়েছে, তখন বুঝতে পারলাম যে আমি কেন ওই গ্লিমসটা দেখেছিলাম। ওর মানে ওইখানে মেয়েটা পাইচারি করছিল, ওই অবধি ঠিক ছিল, কিন্তু যেটা কালো মতো একটা মাস্ক, আবার ওর মুখটাও তার ভিতর দিয়ে দেখতে পাচ্ছি, এটা আমি কেন দেখলাম ওই দিনকে, ওটা আমি ইট ইজ বুঝলাম। ভেরি উইয়ার্ড, কিন্তু মানে তুমি একজনের মুখের উপর আরেকজনের মুখটা দেখতে পাচ্ছ, খুব উইয়ার্ড। মানে ধরো তোমার মুখ রয়েছে, হ্যাঁ আমার মুখের এক্সপ্রেশন তোমার মুখে, হ্যাঁ, বাট এক্সপ্রেশনটাই জাস্ট এরকম না যে আমি তোমার ফিচার্স দেখতে পাচ্ছি, ওরই ফেস, বাট এক্সপ্রেশনটা মনে হচ্ছে অন্য কারো ফেস থেকে কেটে এনে বসানো। হুবহু সেম। হ্যাঁ। ওকে, এরপরে আমি আরেকটা ডট কানেক্ট করলাম, যেটা আমি তোমাকে এখানেও বলেছি, যে একদিনকে যখন আমার মাথা ব্যথা হচ্ছিল আমার মনে হচ্ছিল ওই বসে আছে, একদিনকে যখন পাশে শুয়েছিল আমার মনে হচ্ছিল ওই। এবার ওই যে এন্টিটিটার অ্যাপিয়ারেন্সটা, যখন তার ফিলিংটা আমি পেয়েছি, আমার কিন্তু বারংবার মনে হচ্ছে ওই, অন্য কেউ নয়। কারণ প্রথমবার ভেবেছিলাম ওই মাথা টিপছে, দ্বিতীয়বার ভেবেছিলাম যে আমরা শুয়েছি ও ভেবেছে আমরা উঠে যাবো তো আড্ডা মারতে এসছে, প্রতিবার খুলে দেখেছি কেউ নেই। তখন আমরা বুঝতে পারলাম যে আমি কেন ও এক্স্যাক্টলি, ধরো আজকে তুমি আমার পাশে এসে বসলে, তমস আমার পাশে এসে বসলো, আমি ওই বসাটাতে যদি টাচও না হয় হাতের সাথে হাত, আমি কিন্তু বুঝতে পারবো যে কোনটা কৌস্তভ বসে আছে, কোনটা তমসে বসে আছে, কারণ প্রত্যেকের একটা বডি ল্যাঙ্গুয়েজ, একটা ভাইব্রেশন ভাইব্রেশন আছে। মানে তোমার মা যদি বাইরে থেকে আসেন তুমি আমি বুঝে যাবে মা পারবো আছে, যে আমার মা এসছে না আমার বাবা এসছে কি কে এসছে। আর অচেনা লোক হলে আমি বুঝতে পারবো যে যেও এসে থাকো আমি তাকে চিনি না। আর আমি কিন্তু বারংবারই মনে হয়েছে ও, এবং বারংবার আমি দেখছি কেউ নেই। তো এই হন্টিংটা সব থেকে ভয়ঙ্কর আর ছিল। ইট ইজ ভেরি মাচ ক্রিপি একটাই কারণে, সেটা হচ্ছে যে একটা আদিবাসী মহিলা তিনি আত্মহত্যা করে মারা গেছেন, তাকে চালনা করা হয়েছে তোমার সেই বন্ধুর ওপর, তোমার হন্টিংস হচ্ছে, তুমি বুঝতে পারছো ইট ইজ ভেরি মাচ আনন্যাচারাল, তুমি অন্য কাউকে ফিল করতে পারছো না, তোমার নিজের ফ্রেন্ডকেই ফিল করছো। হ্যাঁ, এবং আরেকটা জিনিস যেটা হয়েছে, যেটা পরে এই যে আত্মহত্যা করেছিল গলায় দড়ি দিয়ে, এটাকেও জাস্টিফাই করে যে উনি সত্যি বলছিলেন, যিনি কালী সাধক এটাকে আর কি দেখছিলেন, ওদের নিচতলাটা ভাড়াটিয়া ছিল। তো তারা একদিন উপরে এসে বলছে, দিদি দিদি, মানে আমার এই যে বান্ধবী তার মাকে, দিদি দিদি আমরা না সিলিং থেকে এক মহিলার ডেড বডি ঝুলতে দেখেছি হুট করে ঘুম ভেঙে, তো তোমাদের বাড়িতে কি এরকম কোনো হিস্ট্রি আছে বা কিছু কি ব্যাপার? মানে ওদের বাড়িতে কি ভাড়া থাকতো তারা? তারা ভাড়া থাকতো। আচ্ছা,
জিজ্ঞেস করছে, তখন তার মা মানে আমার বান্ধবীর মা, সে বলছে না এটা ওদেরই কেনা বাড়ি, তারই বাবার আমলের, জাস্ট না কি অনেক পূর্বপুরুষের বাড়ি, তার বাবাই এই জমিটা কিনে বাড়িটা করেছে পুরো। ওকে, তো কিছুই না ওদের, মানে ওই যে মানে ফ্রেশ ফ্রেশ, মানে আমার দিদি, তার মা, তার বাবা, এই 3টে জেনারেশন পাস। এর আগে তো ওটা একটা জমি, কিছুই তো ওরকম ঘটেনি। বাট তখন আমাদের বিয়ার্ড লেগেছিল যে এইটা অন্তত দেখার কথা না। তো আমরা ভেবেছি যে ওরাও তো এত কিছু শুনছে, তান্ত্রিক আসছে বাড়িতে, এ হচ্ছে তা হচ্ছে, ওরাও হয়তো ভেবে মানে সাবকনশিয়াসলি এ করেছে। বাট ওরাও কিন্তু 6-7 জন থাকে নিচে, ওর একসাথে দেখেছিল, বাট আমরা তাও কনসিডার করিনি। পরে যখন এই যে বললো না যে একটা আদিবাসী মহিলা যে গলায় দড়ি দিয়ে মারা গেছিল, তাকে ট্রান্সপ্লান্ট করেছে, তখন আমরা বুঝতে পারলাম হ্যাঁ হতে পারে যে ওরা সত্যি দেখেছে, কারণ গলায় দড়ি দেওয়ার সিনটা। হ্যাঁ। তো এরপরে আমি এটা দেখায় আমাদেরকে, স্যাঙ্গুইন হয়ে গেলাম। এরপরে আমি, সম্রাট, তমসী আমরা সকালে বসে ওদের সাথে ডিসকাস করলাম। ওদের বাড়ির কালী পুজোটাও না 2 বছর বন্ধ ছিল, অশৌচ পড়ে যাচ্ছিল বারবার। পরে জানতে পারলাম ঠাকুরটাও বেঁধে রাখা হয়েছিল, পুজো আর কিছুতেই হয় না। ঠাকুর বেঁধে রাখা হয়েছে বলতে? ওদের বাড়িতে প্রতিষ্ঠিত মূর্তি আছে, এবার সে কন্যা রূপে। এবার তার পুজোটা না এই অদ্ভুতভাবে এই 2 বছর হতে পারেনি। একবার ওর দিদা মারা গেলেন, আর আরেকবারও কেউ একটা, মানে অত ক্লোজ না বাট ওই সম্পর্কের মধ্যে মারা গেলে ওই হয় না অসুচ, ওরকম করে করে 2 বছর কিন্তু পুজো করা করতে পারেইনি। এবারে আমরা ওই সম্রাট স্পেসিফিক্যালি সব থেকে জোর দিতে শুরু করলো, এইসব ছাড়ো, বাড়ির পুজোটা আমাদের শুরু করতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। আর বলছে যে ওই তিথিটাতে তো প্রবলেম হচ্ছে, ওনার জন্মতিথিতে ওনার পুজো হতো, কিন্তু ওই তিথিতে তাহলে আমরা করবো না, অন্য একটা শুভ দিন দেখো, যিনি ওনাদের ফ্যামিলি পুরোহিত আছে তাকে বলো দেখে দিতে, আমরা অন্য একটা ডেটে করব। তা সে এরকম একটা ডেট ফিক্স করা হলো, পুজো দেওয়া হলো। এবার যেহেতু সম্রাট এই জিনিসটা বলেছিল, ওই পুজো দিনে আমরা তো গেছি, খুবই কম লোক ছিলাম, আমি, সম্রাট, তমসী এবং ওদের বাড়ির ওরা দুজন, এর থেকে বেশি আর কেউ ছিল না পুজোটাতেও, কারণ কাউকে জানানো হয়নি, কারণ আত্মীয়ের মধ্যে থেকে কেউ করেছে এটা তো আমরা জানি, তো জানালে আবার কিছু হতে পারে, তো আমরা কাউকে জানাইনি, খুব সিক্রেটলি করছি পুজোটা। সেদিনকে ওর কিন্তু ভয়ঙ্কর শরীর খারাপ হয়ে গেল, সম্রাটের প্রচণ্ড শরীর খারাপ হলো। এরপরে পুজো হলো, পুজোর পরে বাড়ির পরিবেশটা একটু হালকা হলো আগের তুলনায়। সম্রাট যেতে পেরেছিল পুজোতে? যেতে পেরেছিল, বাট গিয়ে খুব শরীর খারাপ হয়েছিল। যেতে আমরা সকলে পেরেছিলাম, বাট শরীর খারাপ হয়ে গেছিলো সম্রাটের স্পেসিফিক্যালি খুবই। তা পুজো হলো, তারপরে একটু বেটারমেন্ট হলো। এবার এই যেতে যেতে ওই যে 3 মাসের একটা টাইম পিরিয়ড দিয়েছিল, ওইটা ফুরোলো। তো রিচুয়াল, ওই মা কালীর সামনে পুজো করে কিছু যজ্ঞের ব্যাপার, সেখানে সজারুর কাটার একটা ইউজ ছিল, এরকম কিছু কিছু, মানে ওখানে তো আমি প্রেজেন্ট ছিলাম না ওই যজ্ঞের দিনে, কারণ অ্যালাউ ছিল না, শুধু বাড়ির লোক কি মানে ব্লাড রিলেশন ওরকমই ছিল। তো আমার যে বান্ধবী আর তার মা ছিল, আর ওই যে দাদা যিনি পারফর্ম করছিলেন। তো যাই হোক, সে যজ্ঞটজ্ঞ হওয়ার পরে অনেকটাই ব্যাপারটা কিন্তু ঠিক হলো, কিন্তু আমার মনে হয় না যে পুরোটা ঠিক হয়েছে, কারণ তারপরেও বেশ কিছুদিন তাদের বাড়িতে আমরা গেছি, অনেকটাই রিলিফড, বাট পুরোটা নয়, একটা রেস্ট থেকে গেছে। এবং মাঝে মাঝে খুব কম, এবারে আগে যেমন রেগুলারলি হতো জিনিসটা, ওইটা কমে গেল, হয়তো ওয়ান্স ইন আ ব্লু মুন আবার ওরকম গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে কারো এক্সিস্টেন্স, বাট খুব কমে গেছিলো। বাট আমার মনে হয় না যে পুরো জিনিসটা গোড়া থেকে ওপরানো গেছে। কেন বলছো? কারণ মাঝে মাঝে কিন্তু ওরকম ফিলিং আমরা পেই না, সেই ফিলিংটা বাদ দিয়ে অন্য কোনো রিজন আছে? ফিলিংটা বাদ দিয়ে অন্য কোনো রিজন হচ্ছে ওই যে ওদের বাড়িটা যে ওরকম একটা নোংরা হয়ে গেল, সেটা কিন্তু আর কারেক্ট হলো না। না আমার মা একদিন গিয়ে যে ফ্রিজ পরিষ্কার করেছিল ওই শেষ, এরপর না আমার মা গেছে না আর কিছু পরিষ্কার হয়েছে, ওরকমই রয়েছে। স্টিল জালনা দরজা খুলতে, তুমি বলো না একটা বাড়ি 12 মাস জালনা দরজা আটকে তুমি থাকতে পারবে? না, রোদের আলোই ঢোকে না, সাথে সাথে ওইগুলো কিন্তু যায়নি। তো সেখান থেকেই মনে হয়েছিল যে এটা হয়তো লাইট হয়েছে, কিন্তু পুরোটা যেতে পারেনি। এরপরে সাডেনলি খুবই পেটি ম্যাটারে আমাদের সাথে তাদের কথা বলা বন্ধ হয়ে গেল। তোমার সাথে তোমার ওই বন্ধু, হ্যাঁ, এত ভালো একটা সম্পর্ক যেখানে আমি নিজের লাইফ নিয়েও ভাবিনি, সেখানে একটা পেটি ম্যাটারে কথা বলা বন্ধ হয়ে গেল, আর রাজ্যের অপমান করা হলো আমার সাথে, শুধু না তমসীর সাথে, আমার মা বাবার সাথে, আমার যে পুরো সার্কেল যারাও এটার মধ্যে কিছু 1% পজিটিভ করার চেষ্টা করেছিল, সকলের সাথে কাট অফ হয়ে গেল। এবং তারপরে আর জানো না এখন কি অবস্থায় আছে, জিনিসটা বেটার হয়েছে কি আরো ওয়ার্সন আপ হয়ে গেছে, এটার কোনো আইডিয়া অন্তত আমার কাছে তো নেই, বা আমার সার্কেলের কারোর সাথেই আর যেহেতু লিঙ্ক নেই, তাই সবাইকে ব্লক করে দিয়েছে, তো কেউই জানি না আমরা। মানে ইট ইজ
মানে কি বলবো তোমাকে, হরিফাইং তো আছেই, বাট খুব উইয়ার্ড একটা ঘটনা, মানে খুব অদ্ভুত ব্যাপার। এবং ওদের বাড়িতে এতটাই কিছু নেগেটিভ ছিল যে ওটা নিয়ে কথা বললেও কিছু না কিছু ঘটে। যেরকম একদিনকে মাঝরাতে আমি আর তমসি অনেক সময় রাত্রিবেলায় অনেক লং কলসে থাকি, এমনি কথা বলি। তা একদিনকে কথা বলতে বলতে কী কারণে এই টপিকটা এসছে যে ভাই কী কী হতো ওদের বাড়িতে, এরকম যেরকম বলে দুজন বন্ধু কথা বলছি করছি। তমসি হঠাৎ করে বললো এটা নিয়ে না কথা বলিস না, এখন তো অনেকটা রাত্রির, কালকে। আচ্ছা কী হলো রে, কী হলো, কিছু হলো এর বলছি না কিছু না, তুই অন্য কিছু নিয়ে কথা বল, আমরা অন্য কিছু নিয়ে কথা বলি। এর পরের দিন আমাদের থিয়েটার রিহার্সাল ছিল, ভৌতিকেরই, যে শোটা তুমি দেখতে গেছিলে ভৌতিকের রিহার্সাল ছিল। এসে দেখছি যে ওর গলার এখানে একটা রক্ত জমাটের দাগ। আল্লাহ কি হয়েছে রে, প্রথমে তো এভাবেই জিজ্ঞেস করেছি। তো বললো এই যে কালকে রাত্রিরে বলছিলাম আর বলিস না, এটাই হয়েছে। আল্লাহ কি মানে? তখন বললো যে আমি তো কথা বলছিলাম, ব্যালকানিতে বসে কথা বলছি, কারণ বাড়ির সবাই ঘুমাচ্ছে, দিদি আছে, ও দিদি ঘুমাচ্ছে। বললো হঠাৎ করে একটা শিরশিরে ঠান্ডা হাওয়া লাগতে শুরু করলো এবং খুব আনক্যানিকের মানে নেগেটিভ ফিল হলো, খুব যে কেউ এসে ঘাড় মোটাকাতে আসলো সেরকম কিছু ব্যাপার নয়, কিন্তু হঠাৎ করে গরমকাল, তার মধ্যে একটা যদি খুব ঠান্ডা এসির হাওয়ার মতন কিছু লাগে, এরকম একটা ফিলিং হলো। তারপরে আমি তোকে তো টপিক চেঞ্জ করতে বললাম, তারা ঘন্টা তোর সাথে কথা বলে আমি শুতে চলে গেলাম। সকালে উঠে দেখলাম এরকম একটা জিনিস হলো। তখন বুঝতে পারলাম জিনিসটা কত নেগেটিভ। তুমি অন্য সিনারিও ভেবেছিলে, বাট হ্যাঁ সিনারিওটা একদমই আলাদা। না অন্য সিনারিও আমার মাথাতেও আসা উচিত না, বিকজ কোথাও তো যায়নি, ও তো নিজের বাড়িতে আছে এবং নর্মালি ঘুমিয়ে উঠে দেখছে এরকম। তারপর থেকে বুঝলাম জিনিসটা কতটা নেগেটিভ, এটা নিয়ে কথা বলাটাও প্রবলেম। ঠাকুর বাধা রয়েছে, এই ব্যাপারটা কেন মনে হয়েছে? এই ব্যাপারটা আমাদের মনে হয়নি, এই ব্যাপারটা ওই যিনি কালী সাধক ছিলেন, আমাদের যেটা কনসেপ্ট ছিল যে মাকে কে বাঁধবে, দিস ইজ নট পসিবল। কিন্তু ওই কালী সাধক যেটা পরে একটা এক্সপ্লেনেশন দিয়েছিলেন, এটা আমি জানি না, বাট উনি বলেছিলেন যে দেখো বাধা আছে রয়েছে, মানে বাধাটা এই জন্যই পড়ছে পুজোতে, যে লাস্ট 2 বছর তোমরা পুজো দিতে পারোনি। তো ওনার যেটা এক্সপ্লেনেশন সেটা হচ্ছে যে ভগবান সেখানেই থাকবে যেখানে তার যত্নার্থী হবে এবং তার থাকার মতন কন্ডিশনস থাকবে। ওই যে বাড়িটা অতটা নোংরা হয়ে গেল, তাকে কেউ কেয়ার করছে না, একটা প্রতিষ্ঠিত কালীমূর্তি হয়তো একবেলা খেতেই দিল না, মানে ওদের ইচ্ছেই হতো না। আর রোজ পুজোর দেওয়া নিয়ে একটা ঝামেলা, মা দেবে না মেয়ে দেবে একটা ঝামেলা হচ্ছে, কেউ বলছে যে আজকে দেবই না, আমিও দেবো না তুমিও দেবো না, শুয়ে পড়লো, এই যে একটা কন্ডিশন হলো হয়তো তাতে, এটা ওনার এক্সপ্লেনেশন একটা। মানে বিভিন্ন শেডস রয়েছে, বিভিন্ন লেয়ার্স রয়েছে, যে ইনিশিয়ালি মনে হচ্ছিল বাড়িতে কোনো প্রবলেম রয়েছে, তারপরে তুমি যা জানালে সেই মেয়েটার মধ্যে সেই প্রবলেমটা ছিল, চালানোর ব্যাপারটা। এবং বাড়িতেও ছিল, মানে বোথ। তোমাদের বাড়িতে আর কিছু হয় না? আর আমাদের বাড়িতে এই যে আমাদের বাড়িতে ওই মাইল্ড প্রেজেন্স মাঝে মাঝে পাই, যেটা আমি বলছিলাম রেকর্ডিং এর মাঝখানেও। আমি সম্রাটকে একদিন সকালে রেকর্ডিং এর মাঝখানে আমাকে ফোন করেছে ভয় পেয়ে, এবার ও ঘুমিয়ে গেছিল, ও বুঝতে পারেনি, ও সকালবেলা বলছে এত রাতে ফোন করেছিলিস, তখন আমি বললাম যে 3টে পর আমি আর রেকর্ড করতে পারছি, আমার প্রচন্ড ভয় লাগছে ঘরে। এরকম টুকটাক জিনিস হয় আমাদের বাড়িতে। মানে লিজিট ঘটনাগুলো, মানে কি বলবো তোমাকে, ঠিক আছে, মানে অনেক নেগেটিভ একটা ভাইবস আমি পাচ্ছি। ইনফ্যাক্ট জানো যে ঠাকুর যে বাধা ছিল ওইটা হচ্ছে একটাবার যে বাধা পড়লো মেন, ওর দিদুন মারা গেল, মানে ওর মায়ের মা। তো যারা এটা করেছিল ওদের খুব ক্লোজ একজন আত্মীয়, সেই ছেলে যে করেছে সে ওর দিদানকে এরকম বলে গেছে, মানে ওর যে দিদুন আছে তাকে, যে আমি একটা বাগবিতণ্ডা হয় সেখানে, এসে বলে যে আমি ততদিন এই বাড়িতে পা রাখবো না যতদিন না তুমি মরবে, এটা বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইভেনচুয়ালি তার শ্রাদ্ধের দিনই সে প্রথম ওই ঘটনার পর আসে বাড়িতে। সো দিস প্রুভস যে হয়তো ঠাকুর তো আর বাধা যায় না, আমার এটা বিশ্বাস হয় না, কিন্তু পুজোটাতে বাধা দিয়ে রেখেছিল, ঠাকুরকে কি বাঁধবে, বাট ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, এইটা আমার মনে হয়। ওকে ওকে, দেখো কমপ্লিটলি বাঁধতে পারেনি, তাহলে তো কোনো সুরাহা হতোই না, হয়তো কিছু তো পজিটিভ ছিল যার জন্য এন্ডলি কিছু খুব উইয়ার্ড ভাবে তোমাদের কনভারসেশনটাও শেষ হয়ে গেছে। হ্যাঁ নাথিং, কোনো এখন আর খোঁজ খবরই নেই, মানে আমি জাস্ট জানি না যে কি সিচুয়েশন বা কি ব্যাপার, আমার কোনো আইডিয়া নেই। ওকে, তুমি থিয়েটার করো, সিনেমা করো, ওয়েব সিরিজ করো, অনেক বিষয় আছে, তো ফার্স্ট সিনেমা কি রসগোল্লা, না তার আগে কোনো মুভি করো? আমি ছোট থেকে এটার মধ্যে রয়েছে, আমার যখন 4 বছর বয়স তখন থেকে আমি চাইল্ড আর্টিস্ট হিসেবে নিউমারাস সিনেমাতে কাজ করেছি, বাট ল্যান্ডমার্ক হিসেবে আমার নিজের পরিচিতি যেটাতে বাট বড় হওয়ার পরে সেটা রসগোল্লা। কীরকম এক্সপিরিয়েন্স ছিল? খুব টাফ এক্সপিরিয়েন্স ছিল ওইটার পিছনে, ওই কাজটার পিছনে আমার ঘাম রক্ত রয়েছে, আমার 2 বছর
রেড অডিশন প্রসিডিওরটাই শুধু 2 বছরের ছিল। তো সেখান থেকে যেটা হয় আসলে পারিবারিকভাবে কেউ এই ফিল্ডে নেই, আমি প্রথম, কোনো সেইভাবে সে অর্থে ব্যাকগ্রাউন্ড নেই, কিছু নেই। সেখানে উইন্ডোজের মতো একটা বড় হাউস, তারাই বা আমাকে কেন কাস্ট করবে? শুধু নিজের কাজের পরিচয় ছাড়া, যে আমি এইটুখানি কাজ আমি শিখেছি বা এইটুখানি কাজ আমি করতে পারি, এটা ছাড়া আই হ্যাড নাথিং। তো সেটা খুব ডিফিকাল্ট ছিল, বাট হ্যাঁ ওইটা ডিফিকাল্টিস ফেস করলে হয়তো ভালো কিছু হয়, আচ্ছা, সেটা এটা প্রুভ করে। একটা জিনিস জানতে চাই তোমাদের ইন্ডাস্ট্রির, সেটা হচ্ছে তোমার কি মনে হয় এখানে নেপোটিজম ওয়ার্ক করে? নিশ্চয়ই করে, এবং শুধু আমাদের ইন্ডাস্ট্রি কেন, সব জায়গাতে করে। আজকে যে একজন ব্যবসায়ী ছেলেই তারপরে তার মেয়েই যে তার বিজনেসটা টেক ওভার করে, এটা তো নেপোটিজম। হতে পারে তার ছেলে তত কেপেবল নয়, বা হতে পারে খুবই কেপেবল, বা হয়তো তার সমকক্ষেও কেউ আছে, কিন্তু তার বাবা তো অন্য কাউকে খুঁজতে যায় না। সো ইট ওয়ার্কস এভরিওয়্যার। ধরো তুমি আউটসাইডার, মানে এরকমটা হয় কি যে ধরো নেপোটিজমের মাধ্যমে ধরো তোমার আর তার ট্যালেন্ট মোরলেস সিমিলার, এরকমভাবে কম্পেয়ার করা যায় না, বাট আমি জাস্ট একটা তর্কের খাতিরে বলছি। এবার সেইখানে হয়তো কাজটা দুজনেই পেতে পারতে, দুজনেরই সেম মানে সেই সেম ক্যাপাসিটি রয়েছে, বাট তুমি আউটসাইডার বলে তুমি সেই কাজটা পেলে না, এই জিনিসটা হয়? অনেকবার হয়েছে, নিউমারাস টাইমস। শুধু বড়বেলাতে এখনের কথা না, মানে আই হ্যাভ সিন একদম চাইল্ডহুড থেকে এই জিনিসটা আমি দেখেছি, নিউমারাস টাইমস এরকম হয়েছে। আর আমি বলবো না যে শুধু নেপোটিজম, তাহলে এটা হচ্ছে ভুল বলা হবে। অনেক সময় হয়তো তার প্রিয় পাত্রী কেউ, সেটাও হয়েছে, মানে ফেভারিটিজমেরও ব্যাপার থাকে। হয়তো আমার সে প্রিয়, তো আমি অন্য কাউকে কেন বলবো, মানে এই জিনিসটা। মানে আর্টের দিক থেকে প্রিয় না, লাইক না, জাস্ট হয়তো তাকে আমার মানুষ হিসেবেই বেশি পছন্দ, জাস্ট দ্যাট আমরা ক্লোজ। ওকে, এটাও এক্সিস্ট করে, নেপোটিজমের পাশাপাশি দুটো এক্সিস্ট করে। একটা খুব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন জিজ্ঞেস করছি, বলো। কাস্টিং কাউচ আছে তোমাদের ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ, সমস্ত ইন্ডাস্ট্রিতে আছে। আজকে যদি কেউ পিএইচডি করতে যায় সেখানেও হয়, আজকে কেউ আইটিতে কাজ করে সেখানেও হয়, সিমিলারলি আমাদের ফিল্ডেও হয়। কোনো অ্যাসপেক্ট থেকে মনে হয় যে তোমাদের ফিল্ডে বেশি ব্যাপারটা? আমাদের ফিল্ডে বেশি কিনে এটা কম্পেয়ার করাটা একটু মুশকিল, কারণ আমাদের ফিল্ডের খবরটা বেশি পাওয়া যায়, কারণ আমরা সবসময় খবরের ভিতরে থাকি। আজকে যদি আমরা আরজি করার কেসটা নিয়ে বলি, এত যে একটা ভয়ঙ্কর ঘটনা, বিধ্বস্ত হয়ে গেল পুরো সোসাইটি, মাথায় হাত পড়ে গেল, সেটা কিন্তু আজকে একজন অন ডিউটি ডক্টরের সাথে হলো বলে আমরা জানতে পারলাম। হয়তো গ্রামের দূরের একটা আন্ডারেজ গৃহবধূর সাথে প্রতিদিন কি হচ্ছে, ডু উই নো দ্যাট? আমরা জানি না, কারণ সেটা খবরে আসে না। আজকে যদি এই কেসটা আমাদের কলকাতা শহরের এত বড় একটা হাসপাতালে না হয়ে একটা গ্রামের দাতব্য চিকিৎসালয়তে হতো, হয়তো আমরা জানতে পারতাম না, হয়তো সেটা ইকুয়ালি পাশবিক, কিন্তু আমাদের কর্ণগোচরই হতো না সেটা। আমরা খেয়ে দিয়ে দিন কাটিয়ে দিতাম, আমরা জানতাম না। এক্স্যাক্টলি। এই যে অনেক ক্ষেত্রে শুনতে পাই আমরা, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, লাইন দিয়ে দাঁড়ান, হোয়াট এভার দ্যাট ইজ, মানে এই জিনিসটা কেন তোমার কি মনে হচ্ছে যে এখনকার দিনে দাঁড়িয়ে সেই লেভেলের যে মুভিজগুলো যেগুলো আগে প্রডিউসড হতো সেগুলো এখন হচ্ছে না? আমার মনে হয় আর্টের দিক থেকেও আমরা অনেকটা ঘেটে ফেলেছি, এবং এটা না ঘেটে ফেলেছি আছে ওয়ান সাইডেড নয়। মানে আমরা হয়তো যে বাংলা সিনেমার গৌরব দেখে আমরা অভ্যস্ত, আমরা ভানু বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষকে দেখেছি, আমরা উত্তম কুমারকে দেখেছি, কে না, মানে এইটা একটা কি বলবো, মানে ওই টাইম ফ্রেমে তুমি কোনো একটাকে বলতে পারবে না যে এ কম ও বেশি, তুমি কোন দিকে তাকাবে। জহররা থেকে শুরু করে এরা প্রত্যেকে প্রণম্য ব্যক্তি, সেই জায়গাটা তো এখন আমরা পারছি না। সেটার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে, বাট ইটস ক্লিয়ার যে আমরা পারছি না। পারলে সিনারিওটা আলাদা হতো, এটা যেমন সত্যি। আরেকটা সত্যি হচ্ছে এটাও যে ফাস্ট লাইফস্টাইল, এখন কিন্তু মানুষের 2 ঘন্টা 3 ঘন্টা বসে একটা সিনেমা দেখা, যার জন্য সিনেমারও টাইম লেন্থ কিন্তু কমছে। মানুষ এখন এর থেকে তো আমি ফোনে একটা সিরিজ দেখে নেবো, একটা সিজনের ফার্স্ট এপিসোডটা এখন দেখবো, পরেরটা অফিসের আওয়ার্সের পরে দেখবো, কিন্তু ওই লং টাইম বসে দেখা এইটাও একটা ব্যাপার। এরকমটা কি হতে পারে যে ধরো এখন এন্টারটেনমেন্টের মাল্টিপল অপশন চলে এসছে, যার জন্য কি হচ্ছে একটা পার্টিকুলার মুভি যেটা তুমি হয়তো আগেকার দিনে 3 মাস 4 মাস হলে চলতো, এখন হয়তো 1.5-2 সপ্তাহ চলে, তারপর আর হয়তো খোঁজই পাওয়া যায় না। একদম মাল্টিপল অপশন চলে এসছে বলে। মাল্টিপল অপশনটা তো একটা অবশ্যই কারণ, কিন্তু আমার একটা জিনিস মনে হয়, ধরো ঘুরতে যাওয়ার জন্য ভারতবর্ষে মাল্টিপল অপশন আছে, কিন্তু কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয়? মাল্টিপল অপশন তো আছে, বাট স্টিল লোকে এত পয়সা খরচ করে কিন্তু যায়।
তাহলে হয়তো আমরা কাশ্মীরের মতো কিছু বানাতে পারছি না। সেটা হয়তো আমাদের আর্টিস্টদের একটা ফেলিয়ার, আমাদের মেকার্সদের একটা ফেলিয়ার, যে সমস্ত উপেক্ষা করেও তারা সেখানে যাচ্ছে না। মানে এরকম যদি কিছু বানানো যায় যে সমস্ত উপেক্ষা করে সত্যি সেটার পিছনে 3 ঘন্টা ব্যয় করা যায়, তাহলে হয়তো মানুষ করবে। তো আমার এটাই মনে হয় যে এখনকার মেকার্স বা আমরা আর্টিস্ট, আমরা যদি সেরকম কিছু তৈরি করতে পারি যেটা সত্যি ওয়ার্থ ইট, তাহলে আমার মনে হয় মানুষ যাবে। কোনো ফিল্মের পাবলিসিটি কতটা ম্যাটার করে? সব থেকে বেশি ম্যাটার করে। কারণ আজকে কোহিনূর এত ফেমাস কারণ লোকে জানতে পেরেছে কোহিনূর বলে কিছু এক্সিস্ট করে। এখন ধরো অং বং চং, এই জিনিসটা কি আমরা জানি না, এটার কোনো পাবলিসিটি হয়নি, তাই বলে হতে পারে এটা একটা বিশাল সোনার প্রাসাদের নাম, বাট উই ডোন্ট নো। এই জন্য পাবলিসিটি সব থেকে ইম্পর্টেন্ট। হয়তো আমি দারুণ কিছু বানালাম, বাট কেউ জানলোই না আমি বানালাম, তো সে সেটা কনজিউম করবে কি উপায়? সে তো তার কাছে ইনফরমেশন নেই যে এই জিনিসটা এক্সিস্ট করে। যেরকম অফবিট ঘুরতে যাওয়ার জায়গা, অনেকটা সেরকম। কেন সেটা অফবিট? কারণ তার প্রমোশন হয়নি। হয়তো সেটা অনেক সুন্দর, বাট আমরা জানি না। কিছু কিছু আর্ট ফর্মস রয়েছে যেগুলো মানুষের যে কনজামশন, সেই ব্যাপারটা, লাইক থিয়েটার, সেটা কি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে তোমার? আমার কারণ আমি টু বি অনেস্ট, আমি তোমার যে থিয়েটারটা দেখতে গেছিলাম, আমারই হয়তো ব্যাড লাক যে আমি হয়তো তো ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি, এর আগে হয়তো আমি দেখতে যাইনি, কারণ সেরকম স্কোপ পাইনি বা সেরকম হয়তো সার্কেল ছিল না বা যাই বলো। তো সেখানে গিয়ে আমি যেটা দেখতে পেলাম বা বুঝতে পারলাম, তোমরা এত এফোর্ট দিয়ে একটা জিনিসকে ফুটিয়ে তুলছো বা কিছু, সেই জায়গাতে সেই লেভেলের যে দর্শক যেটা এক্সপেক্টেড, সেটা হয়তো হয় না, একদমই হয় না। মানে এটা দেখো, ওয়েব সিরিজ, ইউটিউব, আমাদের ভিডিওস সবই ঠিক আছে, সবই হচ্ছে। সিনেমার আগে যে ক্রেজটা ছিল, নতুন কোনো একটা মুভি বেরোলে ট্রেলার দেখতাম, দেখতে যেতাম, সেটার ক্রেজটা আস্তে আস্তে কমছে বা কমেছে, হয়তো আবার রিভাইভ করবে। থিয়েটারের যে ব্যাপারটা, আমি বিগত অনেক দিন ধরে দেখতে পাচ্ছি যে এটারও ক্রেজ অনেকটা কমেছে। অনেকটা কমেছে বলতে একটা পার্সেন্টেজ অফ লোক ছাড়া কেউ দেখে না বললেই চলে। তবে আমার মনে হয় না দিস উইল এন্ড। যদি প্রদীপের মতন ধুকধুক করেও জ্বলে, সেটা থাকবে। কারণ এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফর্ম তো, এবং প্রচুর মানুষ এটার সাথে যুক্ত। তারা না খেয়ে না দিয়ে জানে যে মানুষ দেখবে না, পয়সা যা আমি ইনভেস্ট করছি সেটা ঘরে ফিরে আসবে না, জেনেও করছে। এটা একটা অদ্ভুত নেশার মতো। তো নেশা জানো তো খারাপ হলেও মানুষ ছাড়ে না। হয়তো জানে এটা আমার ক্ষতি করে দিচ্ছে, আমি হয়তো এই কাজ কন্টিনিউ করলে 2 দিন পরে পেটের ভাত জোগাতে পারবো না। আমরাও জানি অ্যালকোহল খেলে যে আমাদের লিভার সিরোসিস হবে, সেম থিং। এটা কি এই কারণে হতে পারে বাইরের দেশের যে থিয়েটারগুলো, ঠিক আছে, সেখানে ম্যাসিভ ইমপ্রুভমেন্ট হচ্ছে দারুণ। এবার ধরো বালিতে, সুমাত্রাতে এরকম অনেক থিয়েটার খুব রয়েছে, সুন্দর। আমি কিছু ভিডিওস দেখেছি, ওরা আন্ডার ওয়াটার থিয়েটার অব্দি বানিয়ে ফেলেছে, যেখানে মারমেডের গল্প হচ্ছে। তো অ্যাকচুয়ালি একটা বিশাল অ্যাকোরিয়ামের মতন একটা সেট আপ অ্যারেঞ্জ করে জলের মধ্যে ভাসমান সেট তারা করছে। মানে ওটা চোখে না দেখলে, মানে ভিডিওতে দেখার মনে হচ্ছে আমি একটা ড্রিম দেখছি, দিস কান্ট বি রিয়েল, এরকম আমার মনে হচ্ছে। ইটস হিউজ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে এই ইমপ্রুভমেন্টগুলো কেন হচ্ছে না? সেটা কি লাইক টাকা পয়সার অভাবে, প্রডিউসারের অভাবে? ফার্স্ট টাকা পয়সা, এটা প্রথম। কারণ যত গুড় তত মিষ্টি। তোমার তো ওই সেট আপ ক্রিয়েট করতে গেলে একটা টাকা তো লাগবে, তবে তো তোমার ব্রেন থাকলেই তো সব হয় না। ব্রেনটা তখন ইউজ করতে পারবে যখন তুমি ওই বাকি কমোডিটিগুলো কিনতে পারবে। এটা তো ফার্স্ট, যে প্রডিউসারের অভাব, টাকা পয়সার খুব অভাব, এটা একটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে, জানি না কেন জিনিসটা মডার্নাইজড হচ্ছে না ততটা যতটা হওয়া দরকার যুগ উপযোগী করে তোলার জন্যে। হয়তো এখন কিছুটা তাও রিভাইভ করা গেছে, বাট মাঝখানের একটা পিরিয়ডে আমি অন্তত ততটা দেখিনি। অনেক আর্ট ফর্ম থাকে যেগুলো সময় যেতে 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 হয়তো বিলুপ্ত হয়ে যায়, আবার অনেকগুলো রিভাইভও করে। তো সেই অ্যাসপেক্টে দাঁড়িয়ে আমি যদি বলি, নতুন আর্ট ফর্ম যেগুলো, আমি ওটিটিতে বিভিন্ন ওয়েব সিরিজের কথা বলছি। ওয়েব সিরিজের কনসেপ্টটা হয়তো খুব বেশি পপুলারাইজ হয়েছে 2019-20 থেকে, স্পেশালি লকডাউনের সময় থেকে। হ্যাঁ, কারণ তখন তো ওই যে বাড়ি বসে একটা এন্টারটেনমেন্ট আমি পাচ্ছি। তো সেটাতে মানুষ অনেকটা হুক করে গেছে, বা মানুষের যে রিটেনশন, কোনো একটা বড় কন্টেন্ট দেখবে, সেই রিটেনশন, সেই ধৈর্য, সেটা অনেকটা কমে গেছে। আমি দেখেছি অনেকে যারা মুভির এক্সপ্লেনেশন শোনেন, 2 ঘন্টার মুভি আমি 16 মিনিটে 17 মিনিটে গল্পটা শুনে, বা ইভেন এখন খুব প্রিকনসেপ্ট নোশন চলে আসে। ধরো কোনো একটা মুভি দেখতে যাব, ট্রেলারটা দেখে আমি নিজের থিঙ্কিংয়ে যাচ্ছি না,
ট্রেলারটা রিভিউ দেখছি, শুনছি, বা আমি দেখছি যে রিভিউ কি আছে হোল মুভিটা যারা আগে আগে দেখেছে, তারপরে আমি যাচ্ছি। হ্যাঁ, তারপর এতটা যদি আমার সিলেক্টিভ মনে হওয়ার হয়। কারণটা কি? কারণ মোর অপশনস, হয়তো আমি 4টে সিনেমা রিলিজ করেছে, আমি দেখলাম 3টে রিভিউ খারাপ, তো আমি অবভিয়াসলি 4থটা দেখতে চলে যাব, কারণ আমার একটা প্রিকনজিউমড ধারণাই হয়ে গেল। মানুষ কি বেশি বিজি হয়ে গেছে তার জন্য এটা হতে পারে? হ্যাঁ, ফাস্ট লাইফস্টাইল তো অবশ্যই। এখন যে একজন একটা টাইম নিয়ে সিনেমা দেখতে যাবে, এই যে বাড়ি থেকে বেরোবে, রেডি হবে, ট্রাভেল করবে, টিকিট কাটবে, এই যে একটা হিউজ টাইম স্প্যান, তার থেকে আমি ফোনে দেখে নেব। আমি ফোন খুলবো, অ্যাপ খুলবো, আমি দেখছি। আর এইটাও একটা ব্যাপার যে এটা জানে যে সিনেমাটা এখন আমি গাড়ি ভাড়া দিয়ে কষ্ট করে টাইম ওয়েস্ট করে সব কিছু ওয়েস্ট করে যাবো দেখতে, ওইটা আর 3 মাস যাবে, আমি এই অ্যাপে দেখতে পাবো, তো ভাই আমি এখন কেন যাব? এটাও একটা রিজন। রাইট। যাই হোক অবন্তিকা, তোমার সাথে আড্ডা মেরে খুবই ভালো লাগছে, অনেক কিছুর ব্যাপারে ক্ল্যারিটি পেয়েছি, এবং তোমার ঘটনাটা তো মারাত্মক একটা ঘটনা। থ্যাংক ইউ কৌশল আড্ডাতে আসার জন্য, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। একদম, আমারও ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো, কি মনে হলো এটা শুনে, সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন অবশ্যই, এবং নতুন যদি হন আপনি আমাদের এই চ্যানেলে, কৌস্তভ কুমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি রয়েছি, তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের এই পরিবারে অংশগ্রহণ করুন। চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এবং আপনারা যদি আমাদের চ্যানেলের আরও এরকম এপিসোড দেখতে চান, শুনতে চান, আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।